আছেন ম্যাডাম ডক্টর মৌমিতা মাইতি, এবং আমাদের আজ এইচসিজি ক্যান্সার সেন্টারের সাথে উনি যুক্ত আছেন কলকাতায়। তো আমাদের আজকে রেডিয়েশন এবং এই রিলেটেড আমরা কোশ্চেন অ্যান্সার সেশন এবং পুরো ব্যাপারটা আমরা শুনবো, যেটা নিয়ে আমরা করছি। তো ইউ ক্যান স্টার্ট উইথ ইট। আপনি এটা আপনার যেটা ইনিশিয়ালি বলার, ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাবো। ওভার টু ইউ। ওকে। তো আজকে আমি ক্যান্সার অ্যাওয়ারনেস এবং মানে ক্যান্সার নিয়ে সচেতনতামূলক যে জিনিসগুলো সবার জানা উচিত, তো সেগুলো নিয়ে কিছুটা বলবো। নমস্কার, আমি ডক্টর মৌমিতা মাইতি। আমি এমডি রেডিয়েশন অঙ্কোলজিস্ট। বিগত প্রায় 4 বছর ধরে আমি এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারে রয়েছি। তো আজকে আমি ক্যান্সার নিয়ে কিছু বক্তব্য রাখবো। তার আগে আমি আমার নিজের যে ইনস্টিটিউশন রয়েছে সেটা সম্পর্কে কিছু বলতে চাই। এইচসিজি ক্যান্সার সেন্টার প্রায় 20+ ক্যান্সার সেন্টার নিয়ে তৈরি। ইন্ডিয়ার মধ্যে এবং ইন্ডিয়ার বাইরেও রয়েছে। 2018-এ এটা কলকাতায় নিউ টাউনে শুরু হয়েছে, এবং এখানে মেডিকেল অঙ্কোলজি, যেখানে কেমোথেরাপি চালানো, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি দেওয়া হয়। রেডিয়েশন অঙ্কোলজি, যেখানে টোমোথেরাপি মেশিন রয়েছে এবং আমাদের সেকেন্ড মেশিনও মানে প্রায় ইনস্টল হয়ে এসেছে। হিমাটো অঙ্কোলজি, যেখানে ব্লাড ক্যান্সার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এগুলো হয়। ডায়াগনস্টিক অঙ্কোলজির সমস্ত পার্টটাই রয়েছে আমাদের এখানে, যেমন ধরুন পেট সিটি স্ক্যান, হোল বডি পেট সিটি স্ক্যান, যেগুলো একটা স্ক্যানের মাধ্যমেই কিন্তু হোল বডি স্ক্যান করে বলে দেওয়া সম্ভব যে ক্যান্সার কোন স্টেজে রয়েছে বা শরীরের কোন কোন অঙ্গকে ছড়িয়েছে বা ছড়ায়নি, সেটা বলে দেওয়া সম্ভব। তো পুরো ফেসিলিটিটাই কিন্তু আন্ডার ওয়ান রুপ রয়েছে। তো ক্যান্সার নিয়ে যে আমরা এতটা সচেতন হওয়ার চেষ্টা করছি বা সচেতন করার চেষ্টা করছি, তার একটা মূল কারণ হচ্ছে যে আহ, বিগত কিছুদিন ধরে আমরা দেখছি যে 4 ভাগের মানে যদি 4জন মানুষ মারা যান, তার মধ্যে কিন্তু একজন মানুষ যেরকম হার্টের কোনো কারণে মারা যাচ্ছেন, সেটা সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে বা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তার সাথে সাথেই দেখা যাচ্ছে যে সেই 4জনের মধ্যে আরেকজন কিন্তু মারা যাচ্ছেন ক্যান্সারের কারণে। তো আপাতত এখন এই মুহূর্তে ক্যান্সার কিন্তু প্রত্যেক মানে প্রায় বলতে গেলে দেশে দেশে মানে পাড়ায় পাড়ায় কিন্তু বাড়িতে বাড়িতে ক্যান্সার রোগী আমাদের রয়েছেন। তো গ্লোবোক্যানের যে ডেটাটা পাবলিশ হয়েছিল 2020-তে, সেটাতে দেখা যাচ্ছে প্রায় 2 কোটি মানুষ প্রত্যেক বছর ক্যান্সারে আক্রান্ত হন, এবং তার মধ্যে প্রায় 1 কোটি মানুষ কিন্তু মারা যাচ্ছেন ক্যান্সারের কারণে। এই মুহূর্তে পুরো পৃথিবী জুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 5 কোটি। এবার সমস্ত ক্যান্সারের মধ্যে যদি আমরা লিটারেচার রিভিউ করি, আমরা দেখি যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মোস্ট কমন ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার যেরকম আহ, আমরা এটা শুধুমাত্র যে মহিলাদের ক্ষেত্রে লিটারেচার সেরকম নয়, সমস্ত মিলিয়েই কিন্তু ব্রেস্ট ক্যান্সার মোস্ট কমন ক্যান্সার। ইন্ডিয়াতে যদি আমি ইনসিডেন্স চেক করি, তাহলে প্রায় 1,78,000 মানুষ প্রত্যেক বছর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন, এবং প্রায় 90,000 মানুষ কিন্তু ব্রেস্ট ক্যান্সারে মারা যান। মানে প্রায় 5 মিনিটে একজন করে মহিলার মৃত্যু ঘটে ব্রেস্ট ক্যান্সারে। আচ্ছা, এটা প্রসঙ্গে আরেকটা একটা কথা বলে রাখি যে এটা একটা মিথ রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার হয়তো শুধুমাত্র মহিলাদেরই হয়, তা কিন্তু নয়। পুরুষদের ক্ষেত্রে রেয়ার হলেও ব্রেস্ট ক্যান্সার কিন্তু হতে পারে এবং হয়ও। সেকেন্ড মোস্ট কমন যে ক্যান্সারটা রয়েছে সেটা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। হেড অ্যান্ড নেক ক্যান্সার মানে মাথা এবং গলার ক্যান্সার। তার মুখ আর গলার ক্যান্সারের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, যেমন ওরাল ক্যাভিটি, মুখগহ্বরের ক্যান্সার হতে পারে, জিভের ক্যান্সার হতে পারে, গালের ক্যান্সার হতে পারে, ঠোঁটের ক্যান্সার হতে পারে, খাদ্যনালী বা শ্বাসনালীর ক্যান্সার হতে পারে। তো হেড অ্যান্ড নেক ক্যান্সার বা ওরাল ক্যান্সার কিন্তু একটা অনেকগুলো ক্যান্সারের সমষ্টি বলে আমরা ধরে নিতে পারি। এবং প্রায় 8 মিনিটে একজন করে মানুষের মৃত্যু হয় কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সারের কারণে। থার্ড মোস্ট কমন ক্যান্সার যেটা রয়েছে সেটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। তো জরায়ু মুখের ক্যান্সার কিন্তু পুরো ভারতবর্ষে প্রত্যেক বছর 1,25,000 মহিলার সার্ভাইকাল ক্যান্সার হয়, এবং তার মধ্যে প্রায় 75,000 মহিলা কিন্তু প্রত্যেক বছর মারা যান সার্ভাইকাল ক্যান্সারের কারণে। ফোর্থ মোস্ট কমন ক্যান্সার যেটা, সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার মানে লাং ক্যান্সার। লাং ক্যান্সারের কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে মোস্ট কমন কজ হচ্ছে স্মোকিং, এবং তার সাথে সাথে এনভায়রনমেন্টাল পলিউশন রয়েছে এবং আরো কিছু কারণ রয়েছে। তো ক্যান্সার কি? তো ক্যান্সার হচ্ছে এমন একটা রোগ যেটা যেখানে আমাদের যে কোষগুলো রয়েছে শরীরে, যে নর্মাল কোষ, সেগুলো ধরুন 10 ঘন্টা 12 ঘন্টা অন্তর অন্তর একটা কোষ বিভাজন হয়ে সেটা দুটো কোষ বা দুটো কোষ বিভাজিত হয়ে 4টে কোষে পরিণত হওয়ার কথা ছিল। সেই 10 থেকে 12 ঘন্টার জায়গায় যখন সেটাই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই একটা কোষ দুটো কোষে বা দুটো কোষ 4টে কোষে পরিণত হচ্ছে, এবং সেটা আনকন্ট্রোল হচ্ছে, যে সেটা কেউ কন্ট্রোল করতে পারছে না, এবং আলটিমেটলি যে সেলগুলো প্রডিউস হচ্ছে সেগুলো কিন্তু নর্মাল কোষের যে ক্যারেক্টারিস্টিক
বা তার যে কাজ সেগুলোকেও মেনে চলছে না, তখন সেগুলোকে ক্যান্সার কোষ বলা হচ্ছে। তো এইভাবে হচ্ছে ক্যান্সার মিউটেশনের মাধ্যমে ক্যান্সার কোষে, নর্মাল কোষ ক্যান্সার কোষে পরিণত হয়। তো ক্যান্সার ছড়ায় কিভাবে? অনেকেই আমাদের যখন পেশেন্টরা আমাদের মানে হসপিটালে আসেন বা ওপিডিতে আসেন, আমরা দেখি যে অনেকেই জিজ্ঞাসা করেন যে বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছেন বা বয়স্ক বাবা মা রয়েছেন, আমার তো ক্যান্সার হয়েছে, তো তাহলে আমার সাথে কি অন্য কেউ থাকতে পারবে, বা ক্যান্সার কি ছোঁয়াচে, বা আমাদের যে জামা কাপড়, সেই জামা কাপড় বা গামছা বা টাওয়েল, এগুলো কি অন্য কেউ ইউজ করতে পারবেন, বা একই থালাতে কি খাওয়া যেতে পারে? তো উত্তরটা হচ্ছে যে ক্যান্সার কিন্তু ছোঁয়াচে নয়। তো ক্যান্সার পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে, মানে কেউ কোনো ক্যান্সার পেশেন্ট যদি কাউকে ছোঁয়ে বা একই জিনিস যদি অনেকে ইউজ করে ক্যান্সার পেশেন্টের সাথে, তো সেগুলো কিন্তু ক্যান্সার ছড়ায় না। তাহলে ক্যান্সার ছড়ায় কিভাবে? ক্যান্সার ছড়ায় হচ্ছে যে ধরুন যে কোনো মানুষের একটা জিভে কোনো ক্যান্সার হলো, তো সেই জিভ থেকে কিন্তু ক্যান্সারটা রক্ত যে বাহিকাগুলো রয়েছে, শিরা হতে পারে, ধমনী হতে পারে, লসিকা গ্রন্থি মানে লিম্ফ্যাটিক্স হতে পারে, সেগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম গ্ল্যান্ডে যায় আগে, এবং সেই গ্ল্যান্ড থেকে আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে, যেমন লাংস হতে পারে, লিভার হতে পারে, ব্রেন হতে পারে, এই অর্গানগুলোতে ছড়িয়ে যেতে পারে। ফলে একটা কথা পরিষ্কার যে ক্যান্সার কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। ক্যান্সারের কি কি কারণ হতে পারে? যেটা মোস্ট কমন, মানে ক্যান্সারের কারণ যেটা আমরা সবাই জানি, এটা মানে এটা মানে কিছুজন জানে না বা আমরা কিছুজন জানি, এরম ব্যাপার নয়। যে স্মোকিং, টোবাকো থেকে যে ক্যান্সার হতে পারে, এটা আমরা সবাই জানি এখন। টোবাকো বিভিন্ন ফর্মে অ্যাভেলেবেল, যেমন ধরুন স্মোকিং টোবাকো হতে পারে, যেমন বিড়ি, সিগারেট, সেই রকম সাথে সাথে পান, পান মশলা, খৈনি, এগুলো থেকেও কিন্তু ক্যান্সার ছড়ায়। এবার যারা ধরুন খৈনি খায়, তাদের গালের যেদিকে খৈনি রাখেন ওনারা, তো সেই দিকে কিন্তু ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন যারা খৈনি খাচ্ছেন, হয়তো কখনো ওদিকে ঘা হয়েছে, কখনো কখনো সেই ঘাগুলো হয়তো ওষুধপত্রে সেরে গেছে, তো তারপর কিছুদিন পর হয়তো এমন ঘা হয়েছে যে সেটা আর সারেনি। তো এইভাবে কিন্তু ক্যান্সারগুলো হয়। এছাড়াও যেমন ধরুন এক্স রে, তারপরে রেডিয়েশন, কিছু ভাইরাস রয়েছে, যেমন এপস্টেনবার ভাইরাস, তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। তো সেগুলো যখন আমি এক একটা ক্যান্সার নিয়ে আলোচনা করব, তখন আমি ডিটেলে সেগুলোকে নিয়ে বলছি। হরমোনস, হরমোনস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে, যেমন মূলত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমি বলছি যে অনেক মহিলারাই থাকেন যে যারা আহ, বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হলে বা বাড়িতে কোনো বিয়ে বাড়ি থাকলে বা পুজো এলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, মানে কোনো ওষুধপত্র খান যার মাধ্যমে কিন্তু মাসিক বা পিরিয়ডসটাকে পিছিয়ে দেওয়া সম্ভব। তো এই ওষুধপত্রগুলো থেকে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে যখন একটা 45 বছর 50 বছর বয়স হওয়ার পরে মাসিক শেষ হয়ে যায়, তখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা বিভিন্ন কারণ হতে পারে যে হাড়ের কোনো সমস্যা হচ্ছে বা শারীরিক কোনো অসুবিধা হচ্ছে, সে কারণে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন। ফলে এটা কিন্তু উপযুক্ত ডাক্তারের পরামর্শ না নিয়ে করাটা কিন্তু ভালো নয়, বা শরীরের জন্য ভালো নয়। তার কারণ হচ্ছে এগুলো থেকেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এবার আসি ভাইরাসের ক্ষেত্রে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যার থেকে কিন্তু আহ, জরায়ু মুখের ক্যান্সার হতে পারে, যেটা থার্ড মোস্ট কমন ক্যান্সার পুরো পপুলেশনের মধ্যে, এবং মহিলাদের মধ্যে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার। শুধুমাত্র যে এটা জরায়ু মুখের ক্যান্সার তৈরি করে তা নয়, মহিলাদের মধ্যে ভ্যাজাইনা ভালভার ক্যান্সার করে, পুরুষদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার করে। এছাড়াও যে ভাইরাসগুলো ইম্পর্টেন্ট ক্যান্সার তৈরি করার ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যেরকম নাকের ভেতরে এপস্টেনবার ভাইরাস, মানে যদি আক্রান্ত হন কেউ, সেক্ষেত্রে ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হতে পারে। সাইটোমেগালো ভাইরাস কিন্তু ক্যাপোসিস কার্সিনোমা করতে পারে। তো আমরা যেগুলো মোটামুটি আলোচনা করলাম, সেখান থেকে একটা, আমরা যদি লিটারেচার রিভিউ করি, আমরা দেখি যে ফুড মানে খাবার দাবার, অ্যালকোহল এবং টোবাকো মিলে হচ্ছে 70% ক্যান্সারের কারণ। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে 10% ক্যান্সারের কারণ। 10% হচ্ছে হেরিডিটি, মানে জিনগত কারণে কোনো ফ্যামিলিতে, অনেক সময় আমরা দেখি যে কোনো ফ্যামিলিতে আহ একই ফ্যামিলির বেশিরভাগ অনেক মানুষেরই হচ্ছে, যেমন মায়েরও হয়তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, দিদির হয়তো ওভারির ক্যান্সার হয়েছে, আরো একজন বোনের হয়তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তো এগুলো জিনগত যে ক্যান্সারগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ওভারির ক্যান্সার হতে পারে, রেকটাম বা কোলনের ক্যান্সার হতে পারে। এগুলোর সাথে হেরিডিটির কিন্তু একটা খুব বড় যোগসূত্র রয়েছে। ফলে কোনো ফ্যামিলিতে দুজন বা তার ততোধিক মানুষের যদি ক্যান্সার হয়, তাহলে তাদের কিন্তু জিন পরীক্ষা করারও প্রয়োজন রয়েছে। আর চতুর্থ হচ্ছে
ফিজিক্যাল ফ্যাক্টরস, যেমন কোনো কেমিক্যাল বা কোনো ইরেডিয়েশন হয়েছে বা কোনো ক্রনিক ট্রমা হয়েছে, সেগুলো থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো জিন নিয়ে যেটা আমি বলছিলাম, এটার একটা ইম্পর্ট্যান্ট জিন রয়েছে, সেটা হচ্ছে BRCA1 জিন বলে। BRCA1 মানে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার 1, বা BRCA2 ব্রাকা জিন। তো ব্রাকা জিন হচ্ছে, আপনারা সবাই অ্যাঞ্জেলিনা জোলির কথা শুনে থাকবেন। তো অ্যাঞ্জেলিনা জোলির ফ্যামিলিতে এই ব্রাকা জিন পজিটিভ ছিল, এবং ওনার মায়ের এবং মাসির ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণে উনি ডাবল ম্যাস্টেক্টমি করিয়েছিলেন, মানে প্রোফাইল্যাকটিক, যাতে ওনার ব্রেস্ট ক্যান্সার হয়ই না সেই কারণে উনি কিন্তু দুদিকের ব্রেস্টই কেটে ফেলে দিয়েছিলেন। তো এর ফলে ওনার যেটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল 87 to 88%, সেটাকে কমিয়ে আনা সম্ভব হয়। তো ক্যান্সারের ক্ষেত্রে সেই কারণে স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট। এবার স্ক্রিনিং গুলো নিয়ে আমি একটা একটা বলবো, যখন পরপর টপিকগুলো আসবে আমি একটা 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 করে বলবো যে কি কি স্ক্রিনিং প্রসিডিওরের মাধ্যমে আমরা আগে থেকেই জানতে পারি যে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, বা সিমটম আসার আগেই কিভাবে জানতে পারি যে এই ক্যান্সারটা হয়েছে। তো ডায়েট আর ক্যান্সার, এটা নিয়ে অনেক সাধারণ মানুষ জানতে চান যে ডায়েটের সাথে ক্যান্সারের কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা। তো ডায়েট নিয়ে বলতে গেলে বলা যায়, যেমন ধরুন আমরা যারা সারাদিন ব্যস্ত থাকি, যেমন ধরুন সকালবেলা উঠেই অফিসে বেরিয়ে যাই, বা অফিস থেকে সারাদিন কাটিয়ে এসে ঘরে চলে আসি, বেশিরভাগ সময় আমরা বাড়িতে এসে হয়তো জোম্যাটোতে বা সুইগিতে অর্ডার করছি। বা ধরুন আসার পথে এক প্যাকেট 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এলাম বা চাউমিন কিনে নিয়ে এলাম। তো এই যে ফাস্ট ফুড আমরা খাচ্ছি না, তো এগুলো থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়ে। তার অনেক কটা কারণ রয়েছে। এক, এগুলোতে কিন্তু কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে না, এগুলোতে কোনো রকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না। ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে, কারণ যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে না, যেখানে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকছে না, সেখানে ফ্রি রেডিক্যাল যে ইনজিউরিটা হচ্ছে আমাদের এই স্ট্রেসফুল লাইফের জন্য। তো সেক্ষেত্রে এই যে আমি বারে বারে একটা কথা বলছি যে নর্মাল কোষ মিউটেশন হয়ে যে ক্যান্সার কোষে পরিণত হচ্ছে। তো যদি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে থাকে বা মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, তাহলে সেটাকে কিন্তু রিভার্স করা সম্ভব। মানে একটা কোষ হয়তো ক্যান্সার কোষে পরিণত হওয়ার আগেই P53 জিন থাকে, সেটার মাধ্যমে সেটা গেট কিপারের মতো কাজ করে, এবং তার ফলে ক্যান্সার কোষে আর পরিণত হলো না, তার আগেই ওটা রিপেয়ার হয়ে গেল। রিপেয়ার মেকানিজমের মাধ্যমে রিপেয়ার হয়ে ওটা আবার নর্মাল কোষে ফেরত এলো। তো আমরা যদি আমাদের খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো না রাখি, হাই ফাইবার ডায়েট যদি না রাখি, ফ্রেশ ফ্রুটস যদি না রাখি, ফ্রেশ ভেজিটেবলস যদি না রাখি, আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি সেটাতে যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট না রাখি, তো তাতে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। তো সেক্ষেত্রে ফ্রুটস, ভেজিটেবলস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে কি, মানে আমরা খাবো হচ্ছে পলিশ করা চাল খাবো না, যেগুলো সেই আগে ব্রাউন রাইস রাইস পাওয়া যেত বা এখনো পাওয়া যায়, তো সেই ব্রাউন রাইস খাবো। বা যদি ভাতও খাই, অল্প ভাত খাবো, কিন্তু সেটা পলিশড চাল হবে না, মানে বাসমতি বা বাঁশকাঠি কিন্তু হবে না। উপরন্তু আমরা খাবো হচ্ছে আটা, ময়দাটাকে চেষ্টা করবো যতটা সম্ভব না খাওয়া যায়। যারা ধরুন এই যে মিষ্টি খাই আমরা, এগুলো কিন্তু একদম গ্লুকোজ খাচ্ছি, মানে একদম সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছি। আমরা খেলে ভেজিটেবলস খাবো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে এই চেঞ্জেস গুলো আনতে হবে। তো এর ফলে ডায়েট যদি আমরা কিছুটা মডিফাই করতে পারি, আমরা কিন্তু কিছুটা কোষকে, কিছুটা নর্মাল সেল যেগুলো হয়তো ক্যান্সার কোষে পরিণত হওয়ার রাস্তাতে ছিল, সেগুলোকে আবার রিভার্স করে কিন্তু নর্মাল কোষে আনা, মানে আবার পরিণত করা সম্ভব। আচ্ছা, তো ডায়েটারি রেকমেন্ডেশন আমি বললামই, তো এর মধ্যে দুটো তিনটে জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে প্রত্যেকেরই কিন্তু একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার প্রয়োজন রয়েছে। তার কারণ কি, অনেকেই আমরা বলি যে আমি তো সারাদিন পরিশ্রম করছি, আমি সকাল থেকে উঠে দৌড়ে দৌড়ে বাস ধরছি, বাসে করে আমি আমার অফিসে যাচ্ছি, অফিস থেকেও প্রচন্ড দৌড়াদৌড়ি করে এত হেঁটে হেঁটে আমি বাড়ি ফিরছি, ফলে আমার আর কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে যারা আমরা মূলত অফিসে বসে কাজ করি বা কোথাও বসে কাজ করছি, আমরা ব্রেন কাজ করাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু সাথে কিন্তু আমরা সেডেন্টারি মানে ওয়ার্কার, আমরা বসে কাজ করছি, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটার প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে না। ফলে একটা এক্সারসাইজ রেজিমের মধ্যে কিন্তু থাকা উচিত প্রত্যেকেরই। সেটা চেষ্টা করবেন সপ্তাহে যদি 5 থেকে 6 দিন 30 মিনিট করেও, যদি বাড়িতে হোক বা হালকা ফিজিক্যাল এক্সারসাইজ কোথাও কোথাও জিমে গিয়ে হোক, বা একটা সন্ধেবেলার দিকে একটা আপনি পাড়াতেই বা বাড়ির আশেপাশে কোথাও একটু হেঁটে ঘুরে এলেন, বা মাঠে কোথাও হেঁটে ঘুরে এলেন, এইটা কিন্তু চেষ্টা করতে হবে প্রত্যেককেই করার।
আচ্ছা, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে চাইবো? এখানে যেটা অ্যাচিভ করার জায়গা সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যাতে আমাদের বিএমআই মানে বডি মাস ইন্ডেক্সটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে। রেঞ্জটা কি না, 20 থেকে 25-এর মধ্যে মেনটেন করতে হবে প্রত্যেক মানুষকে। 20 থেকে 25 ক্যালকুলেশনটা কি, যে একজন মানুষের ওজন যদি 50 কেজি হয়, তাহলে তার বিএমআই 20 থেকে 25-এর মধ্যে তখনই আমরা আনতে পারবো যদি তার হাইট মানে একটা সরি আমি একটু ভুল বললাম, যে একটা মানুষের যদি হাইট ধরুন 150 সেন্টিমিটার বা 1.5 মিটার, তার ওজনটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যেই রাখতে হবে, তবে গিয়ে আমরা বিএমআইটাকে 20 থেকে 25-এর মধ্যে রাখতে পারবো। যেটা ফর্মুলাটা সেটা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার, মানে ওপরে থাকবে হচ্ছে কত কেজি ওয়েট, নিচে থাকবে হচ্ছে কত মিটার ওনার হাইট, সেটা স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স। এটাকে যদি আমরা 20 থেকে 25-এর মধ্যে রাখতে পারি তাহলে ওনার কিন্তু নর্মাল বিএমআই। এর থেকে যখন বেশি হচ্ছে তখনই উনি কিন্তু প্রি ওবিস, এবং 30-এরও বেশি হলে ওবিস হচ্ছেন। এবার যখনই ওজন বেড়ে যাচ্ছে তখনই কিন্তু শরীরে ফ্যাট ফ্যাট কন্টেন্ট বাড়ছে। ফ্যাট কন্টেন্ট বাড়া মানে কোলেস্টেরল বাড়ছে। যখনই কোলেস্টেরল বাড়ছে তখনই শরীরের মধ্যে কিন্তু হরমোনাল চেঞ্জেস আসছে। মহিলাদের যে ব্রেস্ট ক্যান্সারের বা পুরুষদের ক্ষেত্রেও যে ব্রেস্ট ক্যান্সার হয়, সেটা অনেকাংশে রেয়ার হলেও হয়। তো ফলে সেইটাকে কিন্তু আমরা যদি বিএমআইটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবো। এইবার হচ্ছে ক্যান্সারটাকে আমরা কি করে আর্লি স্টেজে ডায়াগনোসিস করব। তো কিছু সিমটম রয়েছে সবাই। তো এইবার আসছি হচ্ছে যে কি ক্যান্সার কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। যে সেটাকে যদি আমরা একটা নিমোনিকের মাধ্যমে মনে রাখতে পারি, এটা আপনারা গুগল সার্চ করলেও পাবেন, কশন, CAUTION। কি কি এখান থেকে কি আমরা ডিরাইভ করতে পারছি, সি ফর চেঞ্জ ইন দ্য বাওয়েল অর ব্লাডার হ্যাবিট। মানে ধরুন কেউ সারাদিনে 5 থেকে 6 বার পেচ্ছাপ করতো, তার যদি এখন 10 থেকে 12 বার পেচ্ছাপ হচ্ছে, বা বারে বারে পেচ্ছাপ করতে যাচ্ছেন, বা রাতে উঠতে হচ্ছে পেচ্ছাপ করার জন্য, বা পেচ্ছাপ পেলেই ধরে রাখতে পারছেন না, এগুলো কিন্তু মূত্রথলির বা প্রস্টেটের ক্যান্সারের কিন্তু লক্ষণ হতে পারে। বাওয়েল হ্যাবিটের যদি চেঞ্জ হচ্ছে, মানে সারাদিনে যে কেউ যদি হয়তো একবার করতেন বা দিনে দুবার পায়খানা হতো তার, সেই জায়গায় যদি 3 দিন 4 দিন পায়খানা হচ্ছে না, বা একই দিনে 4 বার 5 বার 6 বার লুজ মোশন হচ্ছে, তখন সেটাও কিন্তু পায়োদ্বারের বা খাদ্যনালীর কোনো ক্যান্সারের কিন্তু সিমটম হতে পারে। এ সোর দ্যাট ডাজেন্ট হিল, মানে একটা ঘা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গে, যেটা কিন্তু সারছে না। সেটা ব্রেস্ট ক্যান্সারের ব্রেস্টে হতে পারে, সেটা চামড়ার যে কোনো জায়গাতে হতে পারে, তো শরীরের যে কোনো জায়গাতে, মুখের ভেতরে হতে পারে, জিভের মধ্যে হতে পারে, গালে হতে পারে, ঠোঁটে হতে পারে, শরীরের মধ্যে কোথাও যে কোনো জায়গাতে কোনো একটা ঘা হচ্ছে, 2 সপ্তাহের বেশি বা 1 মাসের বেশি সেটা সারছে না, ওষুধপত্র লাগানো হচ্ছে, খাওয়া হচ্ছে, তাও সারছে না, সেটা কিন্তু আর ক্যান্সারের সিমটম হতে পারে। ইউ ফর আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ। আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ কিন্তু শরীরের যে কোনো অঙ্গ থেকে হতে পারে। নাক থেকে হলে নাকের ক্যান্সার হতে পারে, মুখ থেকে হলে সেটা খাদ্যনালীর ক্যান্সার হতে পারে যেটা বমির সাথে বেরোচ্ছে, বা কাশির সাথে হলে কিন্তু সেটা লাং ক্যান্সারেরও লক্ষণ হতে পারে, বা ধরুন এমনি ঠোঁট থেকে হচ্ছে বা গাল থেকে হচ্ছে বা জিভ থেকে হচ্ছে, তাহলে সেগুলো ওই ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। কারো পায়খানার রাস্তা থেকে ব্লিডিং হচ্ছে, সেটা পায়োদ্বারের ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ হতে পারে। কারো কালো পায়খানা হচ্ছে, সেটা স্টমাক ক্যান্সারের লক্ষণ হতে পারে। কারো মাসিক হয়তো 3 থেকে 4 দিন বা 5 দিন থাকতো, এখন 10 থেকে 12 দিন থাকছে, বা সারছেই না, কন্টিনিউয়াস মাসিক হচ্ছে, এটাও কিন্তু জরায়ু মুখের ক্যান্সার হতে পারে, ওভারির ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। মূত্রথলি পেচ্ছাপ করার সময় ব্লিডিং হচ্ছে, সেটা মূত্রথলির ক্যান্সার হতে পারে, সেটা ইউরেটারের ক্যান্সার হতে পারে, সেটা কিডনির ক্যান্সার হতে পারে। টি ফর থিকেনিং অর লাম্প ইন দ্য ব্রেস্ট অর এনি পার্ট অফ দ্য বডি। শরীরের কোনো জায়গায় কোনো গাঁট বা কোনো টিউমার মতো কিছু ফিল করছেন, সেটা ব্রেস্টে হতে পারে বা অন্য যে কোনো অর্গানে হতে পারে, এটাও কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। আই ফর ইনডাইজেশন অর ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। তো খাবার খাচ্ছেন বা গিলছেন কিন্তু গিলতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে গলায় কিছু একটা আটকাচ্ছে, কাঁটার মতো কিছু একটা ফিল হচ্ছে, সেটা খাদ্যনালী ক্যান্সার হতে পারে বা শ্বাসনালীর ক্যান্সারও হতে পারে। ও ফর অবভিয়াস চেঞ্জ ইন আ ওয়ার্ড অর মোল। শরীরের কোথাও কোনো তিল ছিল, সেটা আস্তে আস্তে সাইজে বাড়ছে, বা চুলকানি হচ্ছে, বা সেখান থেকে রক্ত পড়ছে বা ব্লিডিং হচ্ছে, তো এইগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। এটাকে ম্যালিগন্যান্ট মেলানোমা বলে একটা ক্যান্সার রয়েছে, এটা স্কিন ক্যান্সার, তো সেটা হতে পারে। এন ফর ন্যাগিং কাফ অর হোর্সনেস,
মানে কারো দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, সেটা যেরকম স্মোকার্স কাপ হতে পারে, যারা দেখবেন অনেকদিন ধরে বহু বছর ধরে সিগারেট খাচ্ছেন বা বিড়ি খাচ্ছেন, তাদের কিন্তু একটা কাশি হয়। দেখবেন প্রত্যেক বছরেই হচ্ছে, এক নির্দিষ্ট সময় কাশি হয়। তো সেটা ছাড়াও যাদের দেখবেন দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, তা সেটা কিন্তু টিবির লক্ষণ হতে পারে, সেটা নিউমোনিয়ার লক্ষণ হতে পারে, এবং ক্যান্সারের লক্ষণও হতে পারে। এবং হোর্সনেস, শ্বাসনালীর ক্যান্সার কিন্তু হোর্সনেস মানে গলা বসে গেছে, গলা ধরে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, তো সেইটা কিন্তু স্বরনালী বা শ্বাসনালীর ক্যান্সারের লক্ষণ হতে পারে। তো কিভাবে আমরা ক্যান্সারটাকে আর্লি স্টেজে ডিটেক্ট করব, আর সেটার প্রয়োজনীয়তা কি? তো স্ক্রিনিং হচ্ছে একটা এমন ইম্পর্টেন্ট জিনিস যে সিমটম, এই যে সিমটম গুলো আমি বললাম, তো এই সিমটম গুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে এগুলো একদম স্টেজ 3 অনওয়ার্ডস আসে। তো তাহলে স্টেজ 1 বা স্টেজ 2 তে আমরা জানবো কি করে যে ক্যান্সার হচ্ছে? বেশিরভাগ ক্যান্সারই প্রেজেন্ট করে স্টেজ 3 বা স্টেজ 4-এ। তো তাহলে স্ক্রিনিং হচ্ছে এমন কিছু প্রসিডিওর যেগুলোর মাধ্যমে, যেগুলো খুব সিম্পল প্রসিডিওর, কিন্তু আমরা সিমটম আসার আগেই বুঝতে পারবো যে হ্যাঁ ক্যান্সার হয়েছে, শরীরে ক্যান্সার অলরেডি ডেভেলপ করছে। আমি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে একটু বলে নিই। আহ, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে। সার্ভাইকাল ক্যান্সার মানে হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। তো জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, কারো সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেক আগে শুরু হয়েছে, যদি কেউ স্মোকিং করে, ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করেছে 5 বছরের বেশি, মাল্টিপল প্রেগনেন্সি মানে 3 বা তার বেশি প্রেগনেন্সি হয়েছে, প্রেগনেন্সির বয়স 18 বছরের কম বয়সে প্রেগনেন্ট হয়েছিল প্রথমবারে, ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, খাবারে ফ্রুটস বা ভেজিটেবল কম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ু মুখের ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং তাদের ক্ষেত্রে যারা যে সিমটম নিয়ে প্রেজেন্ট করে সেগুলো হচ্ছে আনইউজুয়াল ব্লিডিং, যেগুলো আমি মোটামুটি বললাম যে আহ, ক্রমাগত ব্লিডিং হয়ে চলেছে 10 দিন 12 দিন ধরে, ওষুধপত্র খাওয়া হচ্ছে তাও ব্লিডিং কমছে না, বা সাদা স্রাব হচ্ছে, এক্সেসিভ সাদা স্রাব হচ্ছে, দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে, তলপেটে ব্যথা আছে, পা ফুলে যাচ্ছে, বা ওজন কমে যাচ্ছে, আনএক্সপ্লেন্ড ওয়েট লস কিন্তু ক্যান্সারের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম। তো এই ক্ষেত্রে যে স্ক্রিনিং প্রসিডিওরটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা স্ক্রিনিং প্রসিডিওর, সেটাকে প্যাপস্মিয়ার বলি আমরা। তো প্যাপস্মিয়ার কাদের করা উচিত? 21 বছর বয়স থেকে শুরু করা উচিত, 3 বছর পর পর করা উচিত, এবং 65 বছর পর্যন্ত কিন্তু কন্টিনিউ করা উচিত। এবার এর সাথে যদি কেউ এইচপিভি ডিএনএ টেস্টিংও করে, তাহলে 5 বছর পর পরও করলে হয়। প্যাপস্মিয়ারের মাধ্যমে জরায়ু মুখের কাছ থেকে একটা ব্রাশ করে কিছু সেল নিয়ে নেওয়া হয় এবং সেই সেলটা টেস্ট করা হয়। টেস্ট করলে বলে দেওয়া সম্ভব যে নর্মাল কোষগুলো ক্যান্সার কোষে পরিণত হয়ে গেছে কিনা, বা নর্মাল কোষগুলো ক্যান্সার কোষে পরিণত হওয়ার রাস্তায় রয়েছে কিনা। তো ফলে একটা জিনিস ভাবুন যে প্যাপস্মিয়ার যদি আমরা করি, এবং এটা কিন্তু কোনো কারো ইন্ডিকেশন নেই যে এর ক্ষেত্রে করা উচিত বা ওর ক্ষেত্রে করা উচিত, প্রত্যেক মহিলার 21 বছর বয়স হওয়ার সাথে সাথেই কিন্তু এই টেস্টটা করা উচিত। তার জন্য আলাদা করে কোনো রেকমেন্ডেশন বা কোনো ডাক্তারকে দেখানোর কিন্তু প্রয়োজন নেই। আপনারা নিজেরাই কোনো যে জায়গাতে প্যাপস্মিয়ার হয়, যে পরীক্ষা নিরীক্ষা মানে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে, সেগুলোতে কিন্তু আপনারা প্যাপস্মিয়ার করতে পারেন। এর ফলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ক্যান্সার যদি হয়ে গিয়ে থাকে, সেটা তো ডায়াগনোসিস হবেই। ক্যান্সার যদি মানে হয়ে নাও গিয়ে থাকে, মানে প্রি ম্যালিগন্যান্ট স্টেজে যদি থাকে, তা সত্ত্বেও কিন্তু এটাকে ডায়াগনোসিস করা সম্ভব। ফলে আমরা যদি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনের এটাকে ডায়াগনোসিস করতে পারি, তাহলে বুঝতেই পারছেন স্বভাবতই এক্ষেত্রে আমরা রোগটাকে কিওর করে ফেলতে পারবো প্রায় 100% সাফল্যের সাথে। তো এই যে আমি বলছিলাম যে স্ক্রিনিং কেন এত ইম্পর্টেন্ট, এখানে দেখুন যে স্টেজ ওয়াইজ সার্ভাইভাল রেট গুলো রয়েছে। তো স্টেজ 0 যদি থাকে, মানে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলোর ক্ষেত্রে বলছি, প্রায় 93% কিন্তু সাকসেস রেট। স্টেজ 1 এর ক্ষেত্রে কিন্তু সেটা 80 থেকে 93% হচ্ছে সাকসেস রেট। স্টেজ 2 এর ক্ষেত্রে 58 to 63%। স্টেজ 3 এর ক্ষেত্রে 32 to 35%। স্টেজ 4 এর ক্ষেত্রে 15%-এরও কম। ফলে স্টেজ যত বেশি অ্যাডভান্সড হচ্ছে, তত কিন্তু সার্ভাইভাল রেট আস্তে আস্তে কমছে। ফলে স্টেজ, একজন পেশেন্ট কিওর হবেন কি হবেন না, বা তার কি কি ট্রিটমেন্ট লাগবে, সেটা কিন্তু স্টেজের উপর ডিপেন্ড করে। এবং যত স্টেজ বাড়বে, মানে আমি যেমন ধরুন ভাবছি যে স্টেজ 1 কোনো পেশেন্ট এলেন আমাদের কাছে, তার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সার্জারি সাফিসিয়েন্ট বা শুধুমাত্র রেডিয়েশন সাফিসিয়েন্ট। তার ক্ষেত্রে কিন্তু সার্জারি, রেডিয়েশন, কেমো সবকিছুই লাগবে না। কিন্তু যখনই একজন পেশেন্ট স্টেজ 2 বা স্টেজ 2 এর পরে আসছেন, আমাদের কাছে প্রেজেন্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু হয়তো সার্জারিও লাগছে, রেডিয়েশনও লাগছে, কেমোও লাগছে। কিন্তু সাকসেস রেট দেখুন কিন্তু আস্তে আস্তে কমছে, মানে ট্রিটমেন্ট বার্ডেন বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও সাকসেস রেট কিন্তু কমছে।
তো ফলে আমাদেরকে যেটা প্রথমেই লক্ষ্য করতে হবে যে যেন আমরা স্ক্রিনিং প্রসিডিওর গুলো যেগুলো আমরা করতে পারবো, তো সেইগুলো কিন্তু আমাদেরকে করে যেতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরো একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রেই অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ভ্যাকসিন। তো সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই মানে গাডাসিল, সার্ভারিক্স বলে কিছু কিছু ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে, যেটা ইন্ডিয়াতে এবং আউটসাইডেও অ্যাভেলেবেল রয়েছে। তো এই ভ্যাকসিনগুলো কিন্তু দেওয়া যেতে পারে। তো এগুলো এখন আমাদের যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে শিডিউলটা রয়েছে সেটাতে অলরেডি চলে এসেছে। সেটাতে যেটা বলছে যে 9 বছর বয়সের পরে 14 বছর বয়স অবধি এই ভ্যাকসিনে দুটো ডোজ রয়েছে, একটা যদি আজকে নেওয়া হয়, একটা হচ্ছে 6 মাস পরে। 14 বছরের বেশি বয়সের মানে 15 বছর বা তার বেশি বয়সের যে মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এটা 3টে ডোজ হয়। আজকে যদি একটা নেওয়া হয়, একটা 1 থেকে 2 মাস পরে, এবং পরের ভ্যাকসিনটার ডোজ হচ্ছে 6 মাস পরে। এবার অনেকেই এটা নিয়ে অনেকের এর ধারণা থাকে তো এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তা নয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা, এটা যেরকম মহিলাদের ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সার করে, জরায়ুর ক্যান্সার করে, ভ্যাজাইনার ক্যান্সার করে, সেরকমই কিন্তু পুরুষদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার এবং অ্যানাল ক্যান্সার করে। মানে পেনাইল ক্যান্সার এবং পায়োদ্বারের ক্যান্সারের কিন্তু কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো সেক্ষেত্রে এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেও নেওয়া উচিত। এবং এই বয়সটা বা এই ডোজ বা যে আমি স্কেডিউলটা বললাম এটা কিন্তু সেম। এবার সরকারি যে গাইডলাইনটা রয়েছে, সরকার যাদের ফ্রি দিচ্ছে সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। যেতে সেক্ষেত্রে পুরুষরা বা যে ছেলে বাচ্চারা যারা আছে তাদের ক্ষেত্রে যদি দিতে হয়, তাহলে সেটা আপনাদেরকে নিজেদেরকে গিয়ে সেটাকে জোগাড় করতে হবে বা নিতে হবে। আচ্ছা ম্যাডাম, এইটার সম্বন্ধে একটা প্রশ্ন করছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। যেটা বললেন যে ভ্যাকসিনটা আপনার যারা পুরুষদের মধ্যে যারা বড়, মানে যাদের ক্ষেত্রে অ্যাডাল্ট, যারা 18 উপরে, তাদের কি নেওয়ার দরকার আছে? আচ্ছা, পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রেই ডোজ আমি যেটা স্কেডিউল সেটা হচ্ছে 9 থেকে 14 পর্যন্ত দুটো ডোজ, 15-র উপরে 26 বছর পর্যন্ত হচ্ছে 3টে ডোজ। 26 বছরের উপরে যদি কেউ নিতে চায় তাহলে তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে। 45 বছর বয়স অবধি নেওয়া যেতে পারে। 45 উপরে সাজেস্টিভ নয়? মানে ব্যাপারটা হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সাধারণত সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমেই আসে। আচ্ছা 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 তো আচ্ছা। প্ল্যানটা হচ্ছে যাতে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার আগেই যদি ভ্যাকসিনটা দেওয়া যায় সেটা সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ, 93% এর তখন মানে এফিকাসি রেট থাকে। এবার তারপরে যদি নেওয়া হয় তো এফিকাসি অনেকটাই কমে যায়। সেই কারণে যত বয়স বাড়ছে এফিকাসি রেট কিন্তু কমছে। আর আপনি যেটা বললেন পায়ুদ্ধারে, ওটা তো বয়স্ক লোকেদেরও হতে পারে সমস্যাটা, মানে হ্যাঁ, সেখানে। বয়স্ক লোকেদেরও হতে পারে। আমি যেটা বলতে চাইছি, হিউম্যান যেটা প্যাপিলোমা ভাইরাস এটা ছড়ায় সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। আচ্ছা। ফলে ওনার যখন একদম ইনিশিয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে তার আগে নেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো। ওকে, থ্যাংক এবার ইউ। এই মানে যেগুলোই আমি বললাম, যে সার্ভাইকাল ক্যান্সার বলুন বা পেনাইল ক্যান্সার বলুন বা অ্যানাল ক্যান্সার বলুন, এগুলো কিন্তু মূলত হয় যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে। যেরকম সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে একদম রেকমেন্ডেশন রয়েছে যে এদের ক্ষেত্রে নেওয়া উচিত, সেই রকমই মহিলাদের ক্ষেত্রে আহ, কয়েকটা স্ক্রিনিং প্রসিডিওর্স রয়েছে। মহিলাদের ক্ষেত্রে 3টে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। এক, ম্যামোগ্রাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যামোগ্রাম প্রত্যেক 40 বছর বয়স হয়ে গেলে পর প্রত্যেক মহিলার বছরে একবার করে ম্যামোগ্রাম করা উচিত। ম্যামোগ্রাম করলে কি সুবিধা হবে না, ম্যামোগ্রাম করলে 1 সেন্টিমিটারের থেকেও ছোট টিউমার কিন্তু ধরে ফেলা সম্ভব। ফলে যেটা আমি সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রেও বললাম, ট্রিটমেন্ট বার্ডেন কমে প্রথম কথা। সমস্ত চিকিৎসা পদ্ধতি লাগে না, মানে সার্জারিও লাগছে, রেডিয়েশনও লাগছে, কেমোও লাগছে, সেরম ব্যাপারটা থাকে না। অল্প চিকিৎসাতেই কিন্তু সাকসেস রেট অনেক বেশি। দ্বিতীয়ত, ব্রেস্ট কনজারভেশন করার একটা কিন্তু রাস্তা থাকে। কারণ টিউমার যত ছোট হবে এবং ব্রেস্ট টিউমার রেশিও যত ভালো হবে, সেক্ষেত্রে ব্রেস্টটাকে রেখে দিয়ে টিউমারটাকে শুধুমাত্র ফেলে দেওয়া সম্ভব। তো ফলে যত যত ছোট টিউমার আমরা ডায়াগনোসিস করতে পারবো, যত ছোট ক্যান্সার আমরা ডায়াগনোসিস করতে পারবো, আমাদের কিন্তু ব্রেস্ট কনজারভেশন থেরাপির একটা মানে সুবিধা আমরা পাবো। সেক্ষেত্রে ম্যামোগ্রাম 40 বছরের প্রত্যেকটি মহিলার কিন্তু করা উচিত বছরে একবার করে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। তো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কাদের করা উচিত? সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে প্রত্যেক মহিলারই যখন ব্রেস্ট ডেভেলপড হয়ে যাচ্ছে তখন থেকে করা উচিত। এবং তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে 3টে আমাদের আঙুল দিয়ে, পাল্প অফ দ্য ফিঙ্গার দিয়ে একদম সেন্টার থেকে পেরিফেরির দিকে আস্তে আস্তে প্যালপেট করে দেখা উচিত। যখন মাসিক শুরু হচ্ছে সেখান থেকে যদি আমরা ডে 1 ক্যালকুলেট করি, ডে 5 বা ডে 6-এ গিয়ে কিন্তু এই টেস্টগুলো করা উচিত।
এবং সেটা যদি কেউ প্রত্যেক মাসে মাসে এই পরীক্ষাগুলো করে, মানে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করে, নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করে, সেক্ষেত্রে 5 থেকে 6 মাস পরে যখন উনি প্রত্যেক মাসে মাসে এই টেস্টগুলো করতে থাকবেন, তার ক্ষেত্রে উনি নিজের ব্রেস্ট সম্পর্কে কিন্তু অবগত থাকবেন। এবং পরবর্তীকালে যখন কোনো অ্যাবনর্মাল কোনো ফাইন্ডিং উনি পাবেন, সেক্ষেত্রে তার কিন্তু উনি বুঝতে পারবেন যে এটা আমার আগে ছিল না। সেক্ষেত্রে কোনো অ্যাবনর্মাল ফাইন্ডিং তার পক্ষে ইজিলি ডায়াগনোসিস করা সম্ভব হবে, এবং সেই মুহূর্তেই ওনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। তবে একটা জিনিস আমি বলে দিই, যে কারণ অনেকেই কি হয়, ব্রেস্টে কোনো রকম মাস পেলেই ক্যান্সার ভেবে ভয় পেয়ে যায়। সেক্ষেত্রে 10টা যদি আমরা ব্রেস্ট টিউমার পাই, তার মধ্যে একটাই ক্যান্সার, 9টা কিন্তু ফাইব্রো অ্যাডিনোমা হতে পারে, মানে যেটা বিনাইন ব্রেস্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার নয়। সেক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার থাকে না, ক্যান্সার নয়, সেক্ষেত্রে ভয়ের ব্যাপারটা নেই। সেটা ব্রেস্ট টিউমার মানে বিনাইন টিউমার। আর থার্ড মোস্ট কমন যেটা ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন আগে যেটা বলতো সেটা হচ্ছে 3 বছর পর পর মহিলাদের করা উচিত, মানে গাইনিকোলজিস্টকে দিয়ে বা আপনার যিনি জেনারেল ফিজিশিয়ান রয়েছেন তাকে দিয়ে বা কোনো অঙ্কোলজিস্টকে দিয়ে নিজের ব্রেস্ট পরীক্ষা করে করিয়ে দেখা উচিত। এখন যেটা, যেহেতু ব্রেস্ট ক্যান্সার এখন এতটাই বেড়ে গেছে, সেক্ষেত্রে এখন যেটা রেকমেন্ডেশন, সেটা 6 মাস পর পর কিন্তু ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। আচ্ছা, এইখানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যে ব্রেস্ট ক্যান্সারের কি 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 ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেড়ে যায়। লাইফস্টাইল তো একটা বললামই, যে যারা এক্সারসাইজ করছেন না, বা যারা ধরুন খাদ্যাভ্যাসটা হচ্ছে ফাস্ট ফুডের দিকে বেশি, তো সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক তাদের ক্ষেত্রে বেশি। ফলে লাইফস্টাইল মডিফিকেশনের কিন্তু এখানে একটা খুব বড় রোল রয়েছে। ফ্যামিলি হিস্ট্রি, মানে কারো ফ্যামিলিতে যদি কারো আহ, দিদিমার, ঠাকুমার, দাদুর ব্রেস্ট ক্যান্সার হতে পারে, দাদুর ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার হতে পারে, প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে, বাড়ির অন্যান্য মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, বা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার বা রেকটাল ক্যান্সার, এগুলো যদি হয় তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পার্সোনাল হিস্ট্রির মধ্যে কেউ যদি স্মোকিং, অ্যালকোহল এগুলো খান, বা ওবিজ হন, মানে বিএমআই more than 25, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেশি। আর কিছু কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন যাদের কোনো ছেলে মেয়ে নেই, বা যাদের প্রথম সন্তান হয়েছে 30 বছর বা তার বেশি বয়সে, যাদের ক্ষেত্রে মাসিক শেষ হয়েছে 55 বছর বা তার বেশি বয়সে, যারা কোনো না কোনো কারণে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা অনেকাংশে বেশি। আচ্ছা, এইবার আমি রেডিওথেরাপি নিয়ে আমি খুব অল্পই বলবো, কারণ এখানে যেহেতু বেশিরভাগই এখানে নন মেডিকেল, সেক্ষেত্রে বেশি মানে রেডিওথেরাপি যেহেতু একটা খুব আহ, মানে জটিল একটা বিষয়বস্তু আর কি, আমি যতটা চেষ্টা করবো সোজাভাবে বোঝানো সম্ভব হয়। কারণ অনেকেরই এটা নিয়ে অনেক রকম ভয়ভীতি থাকে, যে রেডিওথেরাপি কি হবে, পুড়ে যাবে, জ্বলে যাবে, নিতে পারবো না, আগেকার দিনে নিতে পারতো না মানুষ, তো সেই জিনিসগুলো কিন্তু, মিথগুলো ভাঙা উচিত। যে মেশিনের ছবিটা আপনারা দেখছেন, এটা আমার এইচসিজিতে এই মেশিনটি রয়েছে। এটা টোমোথেরাপি মেশিন। টোমোথেরাপি মেশিন রেডিওথেরাপির অন্যান্য সাধারণ মেশিনগুলো থেকে একটু আলাদা, কারণ এটা স্ট্রাকচারটা পুরো সিটি স্ক্যানের মেশিনের মতো। এবং যেখান থেকে রেডিওথেরাপি মানে যে বিমটা বেরোয়, মানে যেখান থেকে রেডিয়েশন হয়, সেটা এই সিটি স্ক্যানের মেশিনের উপরেই বসানো। ফলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে রেডিওথেরাপি বিম ডেলিভারি করা সম্ভব। তাতে যেটা সুবিধা হয়, সেটা আমি আস্তে আস্তে বোঝাবো। প্রথম যে ছবিটা আপনারা দেখছেন, এই যে একদম প্রথম ছবিটা, সেখানে দেখুন একটা চৌকো বক্স। তো প্রথম দিকে যখন আমরা কনভেনশনাল যে ট্রিটমেন্ট টেকনিক গুলো ছিল, সেখানে গ্রস এমন ভাবে রেডিয়েশন হতো যে আশেপাশের যে নর্মাল অর্গান, যেখানে হয়তো ক্যান্সার নেই, সেই অর্গানগুলোও কিন্তু রেডিয়েশন বিম পেত। ফলে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি থাকতো। পরে আস্তে আস্তে দেখুন ডোজ স্কাল্পটিং করা সম্ভব হয়েছে 2D প্ল্যানিং এর ক্ষেত্রে। তারপরে 3D কনফর্মাল রেডিওথেরাপি যখন এসেছে, সেটাকে আরো বেটার কনফর্মাল করা সম্ভব হয়েছে। এবং পরবর্তীকালে যখন আইএমআরটি এরা, মানে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি, যেটুকু জায়গায় আমার রেডিয়েশন প্রয়োজন ওইটুকু জায়গাতেই রেডিয়েশন দেওয়া সম্ভব, প্রোটেক্টিং দ্য মানে নর্মাল যে ক্রিটিক্যাল অর্গানস রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করে দেওয়া সম্ভব। ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আমি হ্যাঁ, যেটা বলুন। বলছি, আমরা এটাকে কি টার্গেটেড থেরাপি বলে? হ্যাঁ, মানে টার্গেটেড থেরাপি বলতে রেডিয়েশনের ক্ষেত্রে টার্গেটেড থেরাপি এটা। তো কেমোর ক্ষেত্রেও কিন্তু টার্গেটেড থেরাপি রয়েছে। ওকে। কেমোর ক্ষেত্রে আপনি যখন কোয়েশ্চেনটা করলেন, আমি বলেই রাখি,
মানে কেমোর ক্ষেত্রে হচ্ছে যখন কেমোথেরাপি হয়, কেমোথেরাপি আসলে কিন্তু একটা ওষুধ, মানে অনেকেই ধারণা করে কেমোথেরাপি বোধহয় এমন একটা জিনিস যেটা ক্যান্সারের ক্ষেত্রে দেওয়া হয় এবং একটাই বোধহয় ওষুধ সবাইকে দেওয়া হয়, তা কিন্তু নয়। কেমোথেরাপির কিন্তু অসংখ্য অসংখ্য মেডিসিন রয়েছে এবং সেটা ডিপেন্ড করে যে কোথায় ক্যান্সার, সেটা কার, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলাদা আলাদা ওষুধ, ওভারির ক্যান্সারের ক্ষেত্রে আলাদা ওষুধ, হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্ষেত্রে আলাদা ওষুধ। তো ফলে প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আলাদা ওষুধ। এবার কেমোথেরাপি যত উন্নতি হয়েছে আস্তে আস্তে, যেরকম রেডিয়েশনের ক্ষেত্রে প্রিসিশন বেড়েছে, কেমোথেরাপির ক্ষেত্রেও প্রিসিশন বেড়েছে। সেক্ষেত্রে কি হয়েছে, এই যে টার্গেটেড থেরাপি আপনি বললেন না, টার্গেটেড থেরাপি এসছে। যেমন ক্যান্সারটা কি কারণে হচ্ছে, যে কোনো একটা কোষের মিউটেশনের জন্য, এবং সেটা কার মিউটেশনের জন্য হচ্ছে সেটাকে যদি আইডেন্টিফাই করা সম্ভব হয়। যেমন আমি একটা বললাম যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে HER2 বলে একটা জিন রয়েছে। তো সেই জিনের যদি অ্যাম্প্লিফিকেশন হওয়ার ফলে ক্যান্সারটা হয়ে থাকে, যদি কারো ক্ষেত্রে HER2 জিনটা পজিটিভ বেরোয়, সেক্ষেত্রে আমরা যদি ওর এগেনস্টে যে মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে, সেটাকে ট্রাস্টুজিমেব বলে, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে রেসপন্স রেট কিন্তু অনেক বেটার। তো ট্রাস্টুজিমেব হচ্ছে একটা টার্গেটেড থেরাপি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম, কারণ ব্রেস্টে যেখানে টিউমার ছিল বা আছে এবং যেখানে ওই HER2 মডিফিকেশন হয়েছে, সেখানে গিয়েই একমাত্র কাজ করবে। এই যে চুল উঠে যাওয়া অন্যান্য কেমোথেরাপির ক্ষেত্রে হয়, সেটা কিন্তু হবে না। বা আরেকটা বলি, যেমন ব্র্যাকা জিনের ক্ষেত্রে বললাম, ব্র্যাকা যদি কারো পজিটিভ থাকে, সেক্ষেত্রে এখন ওষুধগুলো এসছে ওলাপারিব, রুকাপারিব, এই ধরনের যে মেডিসিনগুলো রয়েছে, এগুলো কিন্তু শুধুমাত্র যাদের ব্র্যাকা জিন পজিটিভ রয়েছে ওদের ওই জিনেই গিয়ে কাজ করবে। ফলে এদের এই সমস্ত ওষুধপত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম, মানে চুল উঠে যাবে না, মানে মিউকাস মেমব্রেন যেগুলো রয়েছে, রক্তের রিপোর্ট খারাপ হয়ে যাবে না। যেরকম নর্মাল কেমোথেরাপিতে আমরা কি শুনি, যে চুল উঠে যাচ্ছে, পুরো মাথা ফাঁকা হয়ে গেছে, বা খুব দুর্বল হয়ে গেছে, বারে বারে রক্ত নিতে হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ইফেক্টগুলো অনেকাংশেই কম হয়। তো এইগুলোকে আমরা কেমোথেরাপির ক্ষেত্রে টার্গেটেড থেরাপি বলি। আর রেডিয়েশনের ক্ষেত্রে টার্গেটেড থেরাপি মানে ইন্টেন্সিটি মডারেটেড রেডিওথেরাপি। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এইখানে দেখুন একটি মেয়ের ছবি রয়েছে একদম প্রথম ছবিটাতে। তার পাশেই এটা হচ্ছে একটা মানে IMRT ট্রিটমেন্ট প্ল্যান, মানে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপির একটা ট্রিটমেন্ট প্ল্যান। 3 নম্বর যে ছবিটা রয়েছে, এই ছবিটা হচ্ছে ওই মেয়েটার ছবিটাই, যখন আমরা একটা এক্স রে ফিল্মের ট্রিট করছি, ট্রিট করার পর দেখুন এই ছবিটা তৈরি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কতটা প্রিসিশন থাকলে এই ছবিটা তৈরি করা সম্ভব। আহ, আফ্রিকান মানে যে সাহারা মরুভূমি রয়েছে আর কি, সেখানে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায়। তো সেই পিঁপড়ে হচ্ছে মানে একটা জিনিস বুঝুন, মানে যদি আমরা মরুভূমিতে কোথাও হারিয়ে যাই, আমাদের পক্ষে কি বোঝা সম্ভব যে হাজার হাজার কিলোমিটার দূরে কোথায় একটা জলের সোর্স রয়েছে বা কোথায় খাবার রয়েছে? এই পিঁপড়েগুলোর কিন্তু সেটাকে ট্র্যাক করে ওই জায়গায় যেতে পারে এবং আবার নিজস্ব জায়গায় ফেরতও আসতে পারে। সেই কারণে ওরা টার্গেটেড, এই যে টার্গেটটাকে মানে ফিক্স করতে পারে, সেটা মানে ওদের নিশ্চয়ই কোনো না কোনো মেকানিজম রয়েছে। সেই কারণেই ওরা পারে যে এত ছোট একটা ইনসেক্ট হয়েও ওরা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে খাবারের সন্ধানে যেতে পারে। তো রেডিওথেরাপিও কিন্তু সেরম ভাবেই আমরা এখন টার্গেটেড থেরাপির যুগে সেই জিনিসটা করা সম্ভব হয়। তো IMRTর পরে যখন ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা তৈরি হচ্ছে যেটা, সেটাকে বলে ইমেজ গাইডেন্স, মানে ইমেজ গাইডেড রেডিওথেরাপি হচ্ছে। সেটা কি? IGRT। IGRT কি, কোথায় কোথায় ভালো কাজ হয়? যেমন ধরুন কারো যদি জরায়ু মুখে মানে সার্ভিক্সে ক্যান্সার রয়েছে, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে, সার্ভিক্সের ক্যান্সারের ক্ষেত্রে যেটা মানে অসুবিধা হয় রেডিয়েশন দিতে, সেটা হচ্ছে সার্ভিক্সের ঠিক সামনে বসে আছে মূত্রথলি, পেছনে আছে রেকটাম বা পায়ুদ্বার। কেউ ধরুন প্রত্যেক দিন একই পরিমাণে জল খাচ্ছে না, বা ধরুন কারো একদিন মূত্রথলিতে 500 ml জল রয়েছে, একদিন ধরুন 1 লিটার জল রয়েছে। তো তাহলে প্রত্যেকদিন যদি মূত্রথলিতে জলের পরিমাণ একই না থাকে বা মূত্রের পরিমাণ একই না থাকে, তাহলে সেটা যদি জরায়ু মুখটাকে ঠেলে সরিয়ে দেয়, তাহলে আমরা খুব ভালো প্ল্যান করলাম, খুব ভালো মেশিনে ট্রিটমেন্ট ডেলিভারি করা সত্ত্বেও জায়গাটা মিস হয়ে যেতে পারে বা জায়গাটা সরে যেতে পারে। সেক্ষেত্রে ইমেজ গাইডেড রেডিওথেরাপির হচ্ছে একটা খুব বড় রোল রয়েছে। তার কারণ ইমেজ গাইডেড রেডিওথেরাপির মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা যখন কোনো মহিলার জরায়ুমুখের ক্যান্সার হয়েছে এবং ওখানে আমরা ট্রিটমেন্ট করছি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকদিন ট্রিটমেন্টের আগে ওই মেশিনেই আর একটা করে সিটি স্ক্যান করে দেখে নিচ্ছি যে যে জায়গায় আমাদের ট্রিটমেন্ট করার কথা সেই জায়গাতেই ট্রিটমেন্ট ডেলিভারি হচ্ছে কিনা। যদি দেখি যে খুব বেশি মিসম্যাচ রয়েছে,
সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি যে আপনি আবার গিয়ে ইউরিন করে আসুন, ইউরিন করে এসে জল খেয়ে বসুন। সেটা একটা স্পেসিফিক একটা আমরা বলে দিই যে আপনি পুরো ইউরিন করে এসে 3 গ্লাস জল খেয়ে আধা ঘন্টা বসুন, এবং সেটা প্রত্যেকদিন মেনটেন করার চেষ্টা করি। তো এইভাবে যে ইমেজ গাইডেড রেডিওথেরাপি যেটা মানে এখন আমরা ফলো করছি, এটা যদি আমরা না করি তাহলে কিন্তু প্রত্যেকদিন রেকটামে সেম পরিমাণে স্টুল না থাকতে পারে, প্রত্যেকদিন ইউরিনারি ব্লাডারে সেম পরিমাণে ইউরিন না থাকতে পারে। এটার ফলে কিন্তু সেটা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটে, মহিলাদের ক্ষেত্রে সার্ভিক্সে কিন্তু যেখানে আমাদের প্রয়োজন সেখানে কিন্তু ট্রিটমেন্ট ডেলিভারি হবে না। ফলে ইমেজ গাইডেড রেডিওথেরাপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে ব্লু কালারের যে দুটো আপনারা রেক্টাঙ্গেল দেখছেন, এই ব্লু কালারের জায়গাগুলো হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রাকচার, মানে নর্মাল অর্গান যেখানে আমার রেডিয়েশন লাগবে না। আর রেড কালারের যে সার্কেলটা আছে সেটা হচ্ছে আমার টার্গেট ভলিউম, যেখানে আমার টিউমারটা রয়েছে, আমাকে ওখানেই রেডিয়েশন ডেলিভারি করতে হবে। তো গ্রিন কালারেরটা হচ্ছে আমার প্রেসক্রিপশন ডোজ, আমি ওখানে রেডিয়েশন করছি। এবার কিছুদিন ট্রিটমেন্ট করার পর দেখা গেল যে টার্গেটটা মানে টিউমারটা ছোট হয়ে গেল। এইবার আপনারা খেয়াল করে দেখুন, আমি যদি ওই গ্রিন কালারে যে সার্কেলটা রয়েছে ওখানেই এখনো ট্রিটমেন্ট ডেলিভারি করি, তাহলে ব্লু কালারের যে স্ট্রাকচারগুলো রয়েছে মানে নর্মাল যে অর্গানগুলো রয়েছে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে রেডিয়েশন পাচ্ছে। ফলে টক্সিসিটি, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বাড়বে। এখানে যদি আমি ইমেজ গাইডেড রেডিওথেরাপি না করি, মানে রেগুলারলি আমরা যদি ট্রিটমেন্ট করার আগে ওই জায়গাটা স্ক্যান করে, সিটি স্ক্যান করে না দেখি, আমরা বুঝতে পারবো না যে এই চেঞ্জটা হচ্ছে। ফলে আমরা কিন্তু পুরো ট্রিটমেন্টটা ডেলিভারি করে দেব, এবং নর্মাল অর্গানগুলো কিন্তু প্রেসক্রিপশন যে যে ডোজ হচ্ছে, মানে যেটুকুন ডোজ আমরা ক্রিটিক্যাল, যেটুকু ডোজ আমরা টার্গেটে দিচ্ছি সেই ডোজটা কিন্তু নর্মাল অর্গানও পাচ্ছে। ফলে আমরা আইজিআরটির যে লাভগুলো সেগুলো কিন্তু ওঠাতে পারবো না। সেইখানে আসতে হচ্ছে অ্যাডাপটিভ রেডিওথেরাপি। অ্যাডাপটিভ রেডিওথেরাপিটা কি না, আমরা যখন 15টা বা 20টা রেডিয়েশনের পর দেখছি টার্গেটটা শ্রিঙ্ক করছে, সেই মতো আমরা কিন্তু আমাদের প্রেসক্রিপশন আইসোডোজটাকেও কিন্তু শ্রিঙ্ক করছি, সেটাকে আমরা চেঞ্জ করছি। চেঞ্জ করলে আমরা ক্রিটিক্যাল স্ট্রাকচার যেগুলো রয়েছে, নর্মাল যে অর্গানগুলো রয়েছে সেটাকে প্রোটেক্ট করতে পারছি, এবং টার্গেটে যেখানে আমার রেডিয়েশন ডোজ লাগবে সেখানে যতটা ডোজ লাগবে সেটা দেওয়ার পরেও আমরা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে নর্মাল অর্গানগুলোকে কিন্তু রক্ষা করতে পারছি। আচ্ছা, এইবার হচ্ছে আমি প্রথমেই শুরু করার আগে বলেছিলাম যে আমাদের এখানে পেট সিটি স্ক্যান বলে একটা জিনিস রয়েছে, যেটা ক্যান্সার স্পেসিফিক একটা স্ক্যান। প্রস্টেটের ক্ষেত্রে পিএসএমএ পেট সিটি স্ক্যান হয়, বাকি ক্যান্সারগুলোর ক্ষেত্রে এফডিজি পেট সিটি স্ক্যান হয়। তো এগুলো কি? এগুলো হচ্ছে যে কিছু কিছু ওষুধ যেগুলো ইনজেকশনের মাধ্যমে আমরা রক্তে পুশ করিয়ে দিই, যেখানে মেটাবলিক রেট হচ্ছে খুব হাই, মানে যেখানে ক্যান্সার কোষগুলো কি হয়, এই যে ক্যান্সার কোষ যদি 2 ঘন্টা বাদে বাদে ক্যান্সার কোষকে বিভাজিত হতে হয়, তাহলে তার মধ্যে অ্যাক্টিভিটি বেশি থাকতে হবে। তাহলে শুধুমাত্র সেই জায়গাগুলোতেই কিন্তু আপটেক হবে যেখানে মেটাবলিজম বেশি। ফলে এফডিজি যদি আমরা স্ক্যান করি বা প্রস্টেটের ক্ষেত্রে যদি পিএসএম পেট সিটি স্ক্যান করি, সেক্ষেত্রে ওই জায়গাগুলো আপটেক হওয়ার কারণে আমরা টার্গেটগুলোকে বুঝতে পারবো যে এই জায়গায় ক্যান্সার রয়েছে, এবং হোল বডি স্ক্যান করলে রোগটা কোথায় কোথায় ছড়িয়েছে সেটাও জানবো। এবং রেডিয়েশন থেরাপি যখন আমরা করব, আমরা শুধু ওইটুকু জায়গাকে কিন্তু রেডিয়েশন ডেলিভারি মানে প্রেসক্রিপশন আইসোডোজের মধ্যে রাখতে পারবো। এই ছবিটাতে দেখুন যে যে রেড কালারের জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমার টার্গেট ভলিউম। তো র্যাডিজ্যাক নিয়ে আমি অনেক কিছুই বললাম, মানে আমাদের যেটা মেশিন রয়েছে রেডিও টোমোথেরাপি মেশিন। তো ফলে এই মেশিনটার যেহেতু 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্ট ডেলিভারি করা সম্ভব, সেই কারণে যদি কারো মাল্টিপল টিউমার হয় বা কারো একবার রেডিয়েশন হয়েছিল কিছু বছর আগে, আবার রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে, বা এমন একটা ক্রিটিক্যাল জায়গাতে দিতে হবে যে যেখানে হয়তো চারপাশে নর্মাল অর্গান রয়েছে ঠিক মাঝখানে দিতে হবে, সেই জায়গাতে ট্রিটমেন্ট ডেলিভারি করার জন্য টোমোথেরাপি কিন্তু বেস্ট মেশিন। এবং আহ, যেগুলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের টোটাল বডি ইরাডিয়েশন করতে হয়, টিবিআই বলে। তো সেই যখন টোটাল বডি ইরাডিয়েশন করছি বা ক্রেনিও স্পাইনাল ইরাডিয়েশন করছি, সেক্ষেত্রে টোমোথেরাপি কিন্তু একটা বিশেষ ধরনের মেশিন, যেটার মাধ্যমে নর্মাল অর্গানকে প্রোটেক্ট করেও কিন্তু ট্রিটমেন্ট ডেলিভারি করা সম্ভব। কতগুলো আমি ছবি দেখাবো, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই মহিলার দুদিকের ব্রেস্টেই কিন্তু ক্যান্সার ছিল। খেয়াল করে দেখুন যে কালো জায়গাটা আছে মানে লাংসকে কিন্তু প্রোটেক্ট করে
এত সুন্দরভাবে শুধুমাত্র টার্গেটেড যে জায়গাটুকুতে আমাদের রেডিয়েশন লাগবে শুধু সেইটুকু জায়গাতেই ট্রিটমেন্ট ডেলিভারি করা সম্ভব হয়েছে। এটা একটা সিএসআই, মানে রেড এরিয়াটা হচ্ছে শুধুমাত্র স্পাইনের জায়গাটা যেখানে ট্রিটমেন্ট ডেলিভারি করতে হয়েছে। জরায়ুর ক্ষেত্রে যেখানে জরায়ু রয়েছে এবং যে জায়গাতে ছড়াতে পারতো সেইটুকু জায়গাতেই কিন্তু ট্রিটমেন্ট ডেলিভারি করা গেছে। আর যে এই উপরের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে ইউরিনারি ব্লাডারের জায়গা, মূত্রথলির জায়গা, এটাকে কিন্তু প্রোটেক্ট করা সম্ভব হয়েছে। এটা অন্য নর্মাল মেশিনগুলোতে কিন্তু করা সাধারণত পসিবল হয় না। নমস্কার, আমি অনেকক্ষণ আপনাদের টাইম নিলাম। যদি কারো কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি। ধন্যবাদ। আমি আপনাকে একটা দুটো প্রশ্ন অবশ্যই করবো, এবং আমি আমাদের যারা এখানে আছেন উপস্থিত তাদেরকেও বলবো যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে করতে পারেন, এবং আমি যেগুলো আমার মনে হয়েছে খুব রেলিভেন্ট, এবং আমরা একদম যেগুলো সম্বন্ধে মানে নর্মাল আমরা অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আপনি যেহেতু মোটামুটি পুরোটাই কভার করে দিয়েছেন, যে ইনিশিয়ালি কিভাবে বুঝতে পারবো এবং তার স্ক্রিনিং প্রসেস, এবং আপনারা আজকে এইচসিজি তে যে যেগুলো আপনারা প্রোভাইড করছেন সেখান থেকে, এবং কোন কোন জায়গায় আমাদের দেখা উচিত বা সচেতন হওয়া উচিত, আপনি মোটামুটি করেছেন। তো আমি আমার কতগুলো বেসিক প্রশ্ন মনে হচ্ছে যেটা আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি একটু কাইন্ডলি যদি ব্যাপারটা রিলেট করে, তাহলে মোটামুটি এখানে অনেকেই যাদের প্রশ্ন তাদের রিলেট হয়ে যাবে। যদি কারোর প্রশ্ন থাকে তারাও হ্যান্ড রেজ করে করতে পারো। আমি আমার প্রশ্নটা বলছি। এই যে আপনি যেটা বললেন না যে রেডিয়েশন থেরাপি, ঠিক আছে, এর সম্বন্ধে অনেকগুলো ভুল ধারণা আছে মার্কেটে। তো ভুল ধারণাটা যেটা সম্বন্ধে যদি আপনি একটুখানি বলেন, মানে এগুলো অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য মিসকনসেপশন অ্যাবাউট রেডিয়েশন থেরাপি, মানে যেটা অনেকে আমরা কিছু কিছু ভুল ধারণা আছে এটার সম্বন্ধে। তো এটার সম্বন্ধে যদি আপনার কিছু বলার থাকে তো বলতে পারেন। আচ্ছা, তো রেডিয়েশন নিয়ে যেটা সবচেয়ে বড় ভুল ধারণা, সেটা সবাই ভাবে যে বোধহয় গরম লাগবে বা পুড়ে যাবে যখন ট্রিটমেন্ট হবে। একটা জিনিস খুব ক্লিয়ার, যে যেরকম সিটি স্ক্যান এক্স রে দিয়ে হয়, রেডিওথেরাপিও কিন্তু হাই এনার্জি এক্স রে দিয়েই হয়। এক্স রে হচ্ছে অদৃশ্য আলো বলা যেতে পারে। অদৃশ্য আলো মানে চোখে দেখতেও পাবো না, শরীরে ফিলও করতে পারবো না, অনুভব করতে পারবো না। যখন আমাদের সিটি স্ক্যান হয় বা বুকের এক্স রে হয়, আমরা শরীরে কি কিছু উপলব্ধি করি যে গরম লাগছে, পুড়ে যাচ্ছে, চলে যাচ্ছে? সে- অনুভব করি না। সেই রকমই যখন রেডিওথেরাপি হয় তখন কিন্তু শরীরে কোনো কিছু উপলব্ধি করা যায় না। ডেফিনেটলি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা সাইট স্পেসিফিক, মানে যা কার কোথায় রেডিয়েশন হচ্ছে সেই তার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে এটা খুব ক্লিয়ার যে শরীরে কোনো কিছু উপলব্ধি করা যায় না, ফলে কোনো ব্যথা, যন্ত্রণা, গরম লাগা এগুলো কিন্তু কিছুই হবে না। পেনফুল নয়, প্রসিডিওরটা একদমই পেনলেস। একদম, খুব ভালো বলেছেন। এবং আরেকটা জিনিস যেটা আমি খুব অ্যাকচুয়ালি আমরা আমরা যে কমিউনিটিতে রয়েছি, আমরা ইন্স্যুরেন্স কে সার্ভ করি। তো সেখানে ক্ষেত্রে আমাদের যে কাস্টমার্স বলুন বা অ্যাডভাইজার যারা আছে, প্রচুর মানুষের সাথে আমরা আসি যারা এই ধরুন ক্যান্সারেতে হয়, তার ট্রিটমেন্ট চলছে এবং পুরো লম্বা টেনিউরে চলে এবং অনেকদিন ধরে তার ট্রিটমেন্ট করতে হয়, প্রচুর এক্সপেন্স হয়। তো আমি যেটা আপনাকে আমি প্রশ্ন করবো যেখানে ক্ষেত্রে আমি মানে যেটা সব থেকে বড় যেটা মানে আমি দেখি যে চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে যে মানসিক ভাবে। তো সেখানে ক্ষেত্রে কাউন্সেলিং বা এই ধরনের যারা ধরুন আজকে যে বাড়িতে ডিরেক্ট হচ্ছে দুটো পার্টি, একটা হচ্ছে যে যার হচ্ছে তার ক্ষেত্রেও একটা ব্যাপার, আর হচ্ছে তার বাকি যে সারাউন্ডিং বাড়ির লোকেদের মানসিক শক্তিটা খুব বেশি দরকার এই ক্যান্সারের সাথে লড়াই করার জন্য। তো এই ব্যাপারে আপনারা কিভাবে হেল্প করতে পারেন? আচ্ছা, প্রথমত বলি একটা কথা, সেটা হচ্ছে যে মানে যেটা মানে আমার নিজের অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমরা অনেক রকম ক্যান্সার পেশেন্ট দেখি। তো মানে তাদের মধ্যে যেটা অনেকের হয়, যে এটা খুব ফাইটিং স্পিরিটের সাথে নেন, যে ঠিক আছে একটা রোগী তো হয়েছে, সেটা চিকিৎসা করাবো। মূলত যারা ধরুন স্টেজ 1 বা স্টেজ 2-তে ডায়াগনোসিস হয়, তাদের মধ্যে আমরা এটাই মূলত দেখি যে না, লড়বো, যে ক্যান্সার হয়েছে তো কি হয়েছে, এখন তো চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত, বা এখন তো অনেকেই আমরা দেখছি সেরে সেরে গেছে বা সেরে যাচ্ছে। তো সেক্ষেত্রে আহ মানে এটা অনেকে মানে একটা পজিটিভ ধারণা নিয়ে আসেন। আবার অনেকেই এই ধারণাটাও থাকে যে না, ক্যান্সার হয়ে গেছে তো আর তো সারবো না, তাহলে ছেলের বিয়ে দিয়ে দিই যত তাড়াতাড়ি সম্ভব। মানে ইভেন আমি কালকেও এমন একজন পেশেন্টকে দেখেছি, যাকে আমি কোনোভাবেই চিকিৎসার জন্য মানে বলতে পারলাম না, মানে বোঝাতে পারলাম না। উনি বললেন যে না, আমি আগে ছেলের বিয়ে দেবো, আগে বৌমার মুখে আমি বাবা ডাক শুনবো, তারপর আমি চিকিৎসা করাবো। মানে উনি ধরেই নিয়েছেন যে হচ্ছে মানে ক্যান্সার হয়েছে মানে এটা তো সারবে না, এটা তো একমাত্র হচ্ছে মৃত্যু হবেই, ফলে সারবে না। তাকে আমি আলটিমেটলি অনেক বোঝালাম, ফলে এইটুকুনি আমি মানাতে পেরেছি যে ঠিক আছে, ওর ছেলের বিয়ে বোধহয় 1-2 সপ্তাহের মধ্যেই, তো তারপরে উনি চিকিৎসার জন্য আসবেন। তো আমরা যেটা করি ডাক্তার হিসেবে, আমরা অনেকেই আমরা মানে যেটা যারা সুস্থ পেশেন্ট তাদের কিছু ডেটা মেনটেন করি।
যে বা আমাদের এইচসিজি সাইটেও আপনারা অনেকেই দেখবেন যে কিছু ডেটা ওখানেও রয়েছে, বা আমাদেরও যে ওয়েবসাইটগুলো রয়েছে তাদের সেখানেও যে কারা কারা সুস্থ হয়েছেন স্টেজ 1-এ, স্টেজ 2-তে, স্টেজ 3-তে, ইভেন স্টেজ 4A-তেও সুস্থ হয়েছেন, 2 বছর 4 বছর আগে সুস্থ হয়ে গেছেন, এখনো ভালো আছেন। তো সেই ডেটাগুলো আমরা মেনটেন করি। তো সেইগুলো আমরা বলি, সেগুলো আমরা বোঝাই। এবং আরেকটা যেটা করি সেটা হচ্ছে যে, যেমন ধরুন সুগার বা প্রেশার, তো এটাও তো একটা ক্রনিক ডিজিজ। এগুলো যেরকম আপনারা ওষুধ খাচ্ছেন রেগুলার, তো ক্যান্সারের সেটার ক্ষেত্রেও তো সেই একই জিনিস, যে একটা একজন পেশেন্ট যখন ডায়াগনোসিস হচ্ছে তাকে একটা ধরুন 1 বছর 1.5 বছর একটা ট্রিটমেন্ট পিরিয়ডের মধ্যে থাকতে হয়। সেটার হয়তো সার্জারি হলো, তার হয়তো রেডিয়েশনও লাগলো, তার হয়তো কেমোথেরাপিও লাগলো, কিন্তু ট্রিটমেন্ট যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে ফলো আপ একটা ইম্পর্টেন্ট জিনিস। ফলো আপে আসুন। এবার পরবর্তীকালে কি হবে না হবে সেটার জন্য চিন্তা করে আমি আমার মানে বেঁচে থাকায় ছেড়ে দিলাম। আমরা এইভাবে মোটিভেট করি, কিছুটা কাউন্সিলিং নিজেও করি। এছাড়াও আমরা যেটা করি, যখন দেখি যে জিনিসটা খুব বেশি বাড়াবাড়ি, মানে অনেকেই থাকেন যে তা সত্ত্বেও নিজেকে মোটিভেট করতে পারেন না, বা যারা কেয়ার গিভার, যারা ফ্যামিলির অন্য যারা মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল আসপেক্টও থাকে, প্লাস এই সাইকোলজিক্যাল একটা প্রবলেমও থাকে। তো সেক্ষেত্রে আমরা একদম মানে সাইকোলজিস্ট হোক বা সাইকিয়াট্রিস্ট হোক, ওনাদের কাছে রেফার করে দিই। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা দেখেছি এটা, মানে মানসিক জোরটা এবং অনেককে দেখেছি আপনি যেমন না, কথা খুব বললেন, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, একদম। এবং সেখানে ক্ষেত্রে এবং যেটা মানে মানসিক জোরের জন্য কি হয় যে হয়তো আরো শক্ত, মানে তার যার যখন ধরা পড়েছে হয়তো খুব কঠিন জায়গায়, কিন্তু সে রিকভার করে এসছে। এবং অনেকে এরকম আছে একদম, একদম। খুব আমার মানে এগুলো হয়তো বইতে লেখা থাকে না, কিন্তু আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা, আমি 2014 সাল থেকে ক্যান্সার পেশেন্ট দেখছি। তো আচ্ছা, প্রায় 10 বছরের আমার অভিজ্ঞতা যদি আপনি জিজ্ঞাসা করেন, তো আমার এই জিনিসটা আমিও দেখেছি যে মানে এটার সাথে কিছু সাইন্টিফিক ব্যাপারও থাকতে পারে। যেমন ধরুন যে আমাদের যখন মন ভালো থাকে, আমরা যখন যে কোনো জিনিস একটা পজিটিভ ভাবে নিই না, কিছু হরমোনস রিলিজ হয় ব্রেনে। ঠিক তো সেইগুলো কিন্তু পজিটিভলি ইম্প্যাক্ট করে ট্রিটমেন্টকেও, রোগটাকেও। ইয়েস, মানে আমি একটা মানে একজন আমি দেখেছিলাম এটা, মানে আপনি মিরাকেল বলুন যাই বলুন, তো এটাকে আমরা রিপোর্টও করেছিলাম, মানে কেস রিপোর্ট করেছিলাম। মানে উনি লাইপোসার্কোমা বলে একটা রোগ নিয়ে আসেন আমাদের কাছে, সার্কোমা, এটাও এক ধরনের ক্যান্সার। তো ওই পেশেন্ট মাস 6 আসেননি চিকিৎসার জন্য আমাদের কাছে। না, উনি বলেছিলেন যে ওনার নাকি অনেক কাজ, অনেক কিছু গুছিয়ে টুছিয়ে আসতে হবে, ওই আসবেন উনি। 6 মাস পরে যখন আসেন, আবার তো নতুন করে স্ক্যান করে দেখতে হবে যে রোগটা ছড়িয়ে গেল কিনা, বা কোন কি অবস্থাতে রয়েছে, বড় হয়ে গেছে কি ব্যাপার। আমরা যখন আবার স্ক্যান করি, স্ক্যান করার পর দেখি যে ওটা কিন্তু যে সার্কোমাটা ছিল, মানে ক্যান্সার, এক এক ধরনের ক্যান্সার যেটা ছিল, সেটা ডিফারেন্সিয়েট হয়ে, মানে ক্যান্সার সেলটা মিউটেশন হয়ে একটা নর্মাল ফ্যাট সেলে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এটাই, মানে মিরাকেল হয় না এরকম কিন্তু নয়, মানে লাখে একটা হয়তো। এবার ফলে স্টেজ 4 হয়ে গেলেই আর কোনোদিন সারবে না, 15%-এর কম সাকসেস রেট, অনেকেই জিজ্ঞাসা করেন এগুলো এসে। মানে এটা আমি কখনোই চাই না যে পেশেন্ট কখনো জানুক যে আমার সাকসেস রেট 15% বা আমার সাকসেস রেট 80%। যাকে আমি 80% বলছি, সে ওই 80%-এর মধ্যে 100 জনের 80 জনের মধ্যে পড়বে, মানে যে সেরে যাবে, নাকি 100 জনের 20 জনের মধ্যে পড়বে যে সারবে না, আমরা জানি না। ইয়েস, বা যে ধরুন স্টেজ 4 এর অনেক ক্যান্সার পেশেন্ট আমার কাছেই চিকিৎসা হয়েছে, স্যার, এই জরায়ুমুখের ক্যান্সারই। মানে যে হয়তো চিকিৎসা যখন শুরু করেছিল, আমি নিজে বলেছি যে আপনার তো সেরে যাবে না, কিন্তু রোগটা ছোট হয়ে যাবে, এবং রেডিয়েশনের পরেও আপনার কেমোথেরাপি লাগবে, হয়তো সারা জীবনই লাগবে। অথচ রেডিয়েশন কমপ্লিট করার পর যখন 2-2.5 মাস পরে গিয়ে স্ক্যান করেছে, তখন দেখছি পুরোই মিলিয়ে গেছে, সুস্থ আছেন, এবং এখন প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, এখনো ভালো আছেন। তো ফলে মানে 100 জনের 15 জন ছাড়ছে মানে 85 জন ছাড়ছে না, মানে আমি ছাড়বো না, এটা কিন্তু ঠিক কথা নয়। ফলে এই যে লিটারেচার বা এই যে মানে মানে সংখ্যা তত্ত্ব যেগুলো বলছে না, এগুলো কিন্তু খুব ভেগ। কারণ আপনি জানলেন যে 15%-এ সারে, 85%-এ সারে না, কিন্তু আপনি কার আন্ডারে পড়ছে আপনি তো বুঝতে পারবেন না, বা আপনার ডাক্তারও জানেন না। একদম একদম। এবং একটা শেষ প্রশ্ন করব, আমরা অনেকক্ষণ আপনার সময় নিয়েছি, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমরা অনেক কিছু তথ্য পেলাম এবং আমরা অনেক কিছু জিনিস আপনি এখানে যেটা শেয়ার করেছেন, মানে আমাদের নতুন ইনফরমেশন, যেটা আমাদের ফোরামে আমরা তো এর আগে অনেক প্রোগ্রাম করেছি ক্যান্সারের, এটা আমাদের সেকেন্ড প্রোগ্রাম। তো এখানে আপনি এমন কিছু তথ্য আমাদের দিয়েছেন যেগুলো একদমই আমরা ফার্স্ট টাইম শুনলাম। তো যেটা আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের ধরুন এই যে একটা যেটা সব থেকে বড় চ্যালেঞ্জেস, কারণ আমরা যেহেতু মেডিক্লেম সেক্টরে কাজ করি বা জানি এখানে বা মানুষের সাথে মিশি, বাকি সমস্ত ডিজিজ ধরুন আমাদের অন্য যে ক্ষেত্রে, সেখানে ক্ষেত্রে মোটামুটি মানুষ ধরুন তাদের অ্যাভারেজ কস্ট স্ট্রাকচার যেটা মানে অল্প খরচার মধ্যে করে ফেলতে পারে। মানে জাস্ট আই গিভিং এ এক্সাম্পল, যেমন ধরুন আজ চোখের কোনো সমস্যা যাই হোক না কেন, তার যা চিকিৎসা তার ব্যয় খুব বেশি না, কিন্তু ক্যান্সারটা খুব এক্সপেন্সিভ, এটা একটা বড় জিনিস। তো আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া চাইবো, যেমন স্টেজ 4, এটা এটা ডিপেন্ড করে
পেশেন্ট টু পেশেন্ট। তো সেখানে ক্ষেত্রে মানে ধরুন আজকে সাপোজ কথার কথা বলছি, ধরুন কারণ আপনি যেটা বলছিলেন যে আমাদের ধরুন ধরা পড়লো লাংস ক্যান্সার বা এরকম ধরনের ক্যান্সার, তো সেখানে ক্ষেত্রে তার স্টেজ 4 তার এই চিকিৎসাতে মোটামুটি আনুমানিক কিরকম খরচা হতে পারে, মানে ধরুন আমাদের যেগুলো ক্রিটিক্যাল স্টেজে আছে এবং তার মোটামুটি ইনিশিয়াল ডিউরেশন অফ ট্রিটমেন্ট আপনারা যখন শুরু করেন, এটা তো অবশ্যই তার কেস টু কেস ভ্যারি করে, তাও বেসিক্স আপনাকে জিজ্ঞেস করছি। বা আমি এটাও শুনেছিলাম যে এরকমও কিছু নাকি ইনজেকশন বা এরকম কিছু আছে যেটা হয়তো 5টা বা 6টা মডেলে দিতে হয়, সেটা এক একটা ইনজেকশন 1 লাখ বা 2 লাখ এরকম কস্টলি। যদি একটুখানি ব্যাপারটা ক্লিয়ার করেন, মানে এটাও আমরা তো কিছু কিছু শোনা, কিছু আমরা প্রেসক্রিপশনে দেখেছি, কিছু মেডিক্লেমে দেখেছি, আপনি আরো ব্যাপারটা জানবেন, নিজে হাতে করেন, আপনার কাছ থেকে একটু ক্লিয়ারলি শুনবো। আচ্ছা, এইবার মানে এটা না একদমই সাইট স্পেসিফিক। হ্যাঁ, প্রথমেই ভাবতেন না যে মানে আমার 5 লাখের ক্লেম আমার হবে না। হ্যাঁ, মানে এটা অনেকেই মানে এই ধারণা নিয়ে আসেন যে আমার তো শুধু 5 লাখেরই মেডিক্লেম ছিল, তো হ্যাঁ, ফলে মানে তাহলে কি আমার চিকিৎসা হতে পারবে না এটা পুরোটা, তো হ্যাঁ, এটার জন্য আর কত কি এক্সট্রা লাগবে। এটা হ্যাঁ, একদমই সাইট স্পেসিফিক, এটা প্রথম কথা বলে রাখি। মানে ধরুন একজন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ধরুন এলেন, তার স্টেজ 1A বা স্টেজ 1B গ্রেড 1, সেক্ষেত্রে তো শুধু সার্জারি করলেই হয়। সার্জারি আমি ধরে রাখলাম যদি রোবোটিক সার্জারিও করি, তা সত্ত্বেও তো 4 লাখের বেশি তো প্যাকেজ নয়, তো এবং ওটাই যথেষ্ট। এবার যদি কারো ধরে রাখুন যে মানে হয়তো সার্জারিও লাগবে, রেডিয়েশনও লাগবে, কেমোও লাগবে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারই আমি ধরলাম, যে সেক্ষেত্রে হয়তো 1B গ্রেড 3 বা 2, স্টেজ 2 গ্রেড 2 বা এলভিএসআই পজিটিভ, মানে যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে সার্জারি, রেডিয়েশন, কেমো সব লাগছে। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, ধরুন 5 লাখেরই ক্লেম, সেক্ষেত্রে ট্রিটমেন্ট টেকনিকগুলোকে একটু এদিক ওদিক করতে হতে পারে। যেমন ধরুন আমরা সেক্ষেত্রে করতে পারি যে রোবোটিক এর জন্য গেলাম না, সেক্ষেত্রে হয়তো আমরা ওপেন সার্জারির জন্য গেলাম। ওপেন সার্জারি করলে সেটা হয়তো 2-2.5 লাখের মধ্যে চলে এলো। বাকি রেডিয়েশনটা হয়তো 1.5 লাখ, 1,80,000-র মধ্যে চলে এলো। বা কেমোথেরাপিটা হয়তো বা তার মধ্যে চলে এলো, বাকি যেটা যেটা রয়েছে আর কি। তো ফলে কিন্তু 5 লাখের মধ্যেও হওয়া সম্ভব ট্রিটমেন্ট। আপনাকে যেটা করতে হবে যে আপনাকে প্রথমেই আপনার কি কি মানে ফিনান্সিয়াল কি কি কনস্ট্রেন্টস রয়েছে সেটাকে কিন্তু, যে আপনার কেয়ার গিভার বা যে আপনার ডক্টর যে আপনাকে ট্রিটমেন্টটা দিচ্ছে তাকে কিন্তু পুরোটা জানিয়ে দিতে হবে, তাহলে তিনি সেভাবেই পুরো জিনিসটা প্ল্যান করবেন। মানে আপনি হয়তো সার্জনের কাছে গিয়ে বললেন যে আমার 5 লাখ টাকা ক্লেম ক্লেম আছে, শুধু সার্জারিতে সেটা পুরো শেষ হয়ে গেল, সেটা কিন্তু করলে চলবে না। ফলে আপনাকে পুরো জিনিসটা প্ল্যান করে চলতে হবে, এটা এক। দ্বিতীয় কথা যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে ইমিউনোথেরাপির ক্ষেত্রে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো দামি, এক একটা সাইকেলের দামই হয়তো 1 লাখ টাকা। বা কিছু ইমিউনোথেরাপি রয়েছে যেগুলো এক একটা সাইকেলের দামই হচ্ছে 2.5 লাখ টাকা। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মানে অনেক টাকার মেডিক্লেম থাকলে শুধুমাত্র সেক্ষেত্রেই পসিবল। এবার এগুলো এরকম নয় যে এগুলো ছাড়া কিন্তু ক্যান্সার ট্রিটমেন্ট করা যাবে না, এরকম ব্যাপার নয়। কিন্তু পেমব্রোলিজমের কিছু কিছু ক্ষেত্রে যে যখন হয়তো সমস্ত অপশনগুলোই আমাদের আর থাকছে না, যে কেমোথেরাপি হয়ে গেছে, টার্গেটেড থেরাপি হয়ে গেছে, রেডিয়েশন হয়ে গেছে, সার্জারিও হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও রোগটা রয়ে গেছে, বা তা সত্ত্বেও রোগটা অন্য কোনো ট্রিটমেন্টে রেসপন্ড করছে না, সেক্ষেত্রে ইমিউনোথেরাপি দিলে হয়তো কাজ করবে। সেক্ষেত্রে কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো ওই 2.5 লাখ টাকার কাছাকাছি দাম। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এনকারেজ করতে পারেন যে যেন বেশি যদি অ্যামাউন্টের হ্যাঁ, মেডিক্লেম কভারেজটা, কেউ নিতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, একদমই, হ্যাঁ, এবং মেডিকেল ইনফ্লেশন প্রত্যেক বছরে 15% করে বাড়ছে। একেবারেই একেবারেই। এবং যার ফলে কি হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যারা আগেকার দিনে আপনি একদম কনসাসনেসটা কম, যারা ধরুন হয়তো 2 লাখ, 3 লাখ বা 5 লাখের পলিসি নিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রমোট করি তাকে যে 25 লাখ বা 50 লাখ বা 1 কোটির কভারেজ নেওয়ার অনেকগুলো কারণে। প্রথম হচ্ছে যে 5 লাখের থেকে 50 লাখের পলিসি অনেক সস্তা, যেহেতু তার চান্সেস কম, মানে 5 লাখের রোগ হওয়ার যেটা খরচার চান্সেস হচ্ছে 90%, আর সেখানে 5 লাখ থেকে 50 লাখের খরচার চান্সটা 10%। তার জন্য অনেক, মানে আমি যদি 5 লাখের সাপোজ যদি 100 টাকা খরচা হয়, 50 টাকা কিন্তু ×10 নয়, সেখানে দেখা যাবে হয়তো ×2, 2 বা 3। তো এটা একটা ব্যাপার থাকে। সেকেন্ড হচ্ছে যে পিস অফ মাইন্ড ভবিষ্যতে। কেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি যেমন বললেন, এটা একটা ব্যাপার। এখন আমরা ইভেন আমরা তো ইয়ের সময় দেখেছি, আমি কোভিড এর সময় ভর্তি হয়েছে 12 লাখ, 14 লাখ, 15 লাখ টাকা বিল হয়েছে। মানে আমি বলছি, মানে কখন বড় যে কোনো কিছু ইস্যুস আসবে লাইফে কেউ বলতে পারে না। অতএব কভারেজটা খুব 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 জরুরি, যেটা আপনি বললেন, এবং এটা খুব একটা রিলেটিভ। আমি একটা লাস্ট আপনাকে এই প্রসঙ্গটা, থ্যাংক ইউ ফর কভারিং, যে বড় কভারেজ দরকার। জাস্ট আপনি যেটা প্রসঙ্গটা বলছিলেন, আমার একটা কানেক্টিভ আপনাকে প্রশ্নটা করতে ইচ্ছা হলো, যে আপনি যেটা বললেন যে এটা আমরা অনেক সময় করি কি, যখন খরচাটা কমানোর জন্য আমি সেটাকে রোবোটিক না করে নর্মালি করি, তো সাকসেস রেটের কি ডিফারেন্স কিছু হয়, মানে পার্সেন্টেজের অ্যাজ পার আপনাদের যে দেখেছেন তাতে রোবোটিক্স এর আর নর্মালের ক্ষেত্রে?
আচ্ছা, সেটা হচ্ছে যে দেখুন, যদি কেউ ওপেন সার্জারি করে আর রোবোটিক সার্জারি করে তার মধ্যে সাকসেস রেটের পার্থক্য হয় না, কিন্তু যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া বা কবে মানুষটা মোবাইল হচ্ছে। একটা ওপেন সার্জারি মানে পুরো পেট কেটে যখন সার্জারি হচ্ছে, দেখবেন সে 1 মাস পরেও হাসতে পারছে না, কাশতে পারছে না, ব্যথা হচ্ছে। কিন্তু যা রোবোটিক সার্জারি হচ্ছে সে হয়তো পরের দিনই হাঁটতে পারছে, হাসতেও পারছে, কাশতেও পারছে, আহ মানে পরের দিনই ছুটি হয়ে যাচ্ছে। আর ওপেন সার্জারির ক্ষেত্রে হয়তো দেখবেন হয়তো 7 দিন 10 দিন পরে গিয়ে ছুটি হচ্ছে। ঘাগুলো শুকাতে প্রবলেম হচ্ছে, যারা ডায়াবেটিক হন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বারে বারে স্টিচ ইনফেকশন হচ্ছে, সেটার জন্য বারে বারে ভর্তি হতে হচ্ছে, বা অনেক দিন ধরে ড্রেসিং করতে হচ্ছে। বা সেগুলো রোবোটিক সার্জারিতে অনেক সুবিধা, কারণ ধরুন আজকে ভর্তি হলেন, কালকে সার্জারি, পরের দিন ছুটি। তো পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। পরের দিনই স্টুল পাস করছে, পরের দিন হাঁটা চলা শুরু করে দিচ্ছে, আপনি হয়তো দেখবেন 5-7 দিনের মধ্যে অফিসে যাচ্ছে। তো সার্জারির ক্ষেত্রে যেমন এই দিকটা রয়েছে, রেডিয়েশনের ক্ষেত্রে যেমন আমি বলি পার্শ্ব প্রতিক্রিয়া আপনি যত মানে আমি চার চার ধরনেরই টেকনিক বললাম, যে কনভেনশনাল, যেটা 3D কনফর্মাল রেডিওথেরাপি, যেটা ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি, এবং ইমেজ গাইডেড রেডিওথেরাপি। তো যদি কেউ ইমেজ গাইডেড রেডিওথেরাপি না করে বা করতে পারে, অ্যাফোর্ড করতে পারছে, সেক্ষেত্রে আমরা আইএমআরটি করবো। আইএমআরটির ক্ষেত্রে যেটা অসুবিধা হয়, ধরুন আমরা তো নিশ্চয়ই ডিজিজটাকে মিস করার চেষ্টা করবো না, ফলে আমরা চেষ্টা করবো ডিজিজটাকে ইনক্লুড করার। ফলে ধরুন কারো আমরা প্রস্টেট ক্যান্সারে রেডিয়েশন দিচ্ছি, ফলে প্রস্টেট ক্যান্সারের সামনে ইউরিনারি ব্লাডার, পেছনে রেকটাম, সেই একই গল্প আসছে। তো ফলে আমাকে যদি মানে এই যে ইউরিনারি ব্লাডারে ভলিউম অফ ইউরিন প্রত্যেকদিন একই নয়, রেকটামে প্রত্যেকদিন একই পরিমাণে স্টুল নেই, এই জায়গাটাকে, এই যে এরারটা হচ্ছে, এটাকে যদি আমাকে নিয়ে চলতে হয়, তাহলে আমাকে নিজের ট্রিটমেন্ট ভলিউমটাকে বাড়াতে হবে। আমি হয়তো টার্গেটের সাথে 5 মিলিমিটার একটা মার্জিন দিয়ে আইজিআরটিতে মানে ইমেজ গাইডেড রেডিওথেরাপিতে ট্রিট করছিলাম, সেখানে আমাকে যখন আইএমআরটি করতে হবে বা 3D CRT করতে হবে, মানে আইএমআরটির ক্ষেত্রে মূলত আমি বলি, তাহলে সেক্ষেত্রে 10 মিলিমিটার হয়তো আমাকে মার্জিন দিতে হচ্ছে, বা আরো বেশি 15 মিলিমিটার হয়তো আমাকে মার্জিন দিতে হচ্ছে। কারণ আমি রোজ স্ক্যান করছি না বা স্ক্যানই করছি না। 3D CRTর ক্ষেত্রে আমার এই মানে যেহেতু কম্পিউটার জেনারেটেড প্ল্যানই নয়, মানুষের শরীরের উপর পেন দিয়ে এঁকে যে এইখানে এইখানে অ্যানাটমিক্যালি আমার এই মানুষটা জরায়ু মুখ থাকতে পারে সেটা ভেবে নিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। সেক্ষেত্রে 3D কনফর্মাল রেডিওথেরাপির ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রায় প্রায় পুরো ইউরিনারি ব্লাডারই মানে টার্গেটকে আমরা যতটা ডোজ দিচ্ছি, পুরো ইউরিনারি ব্লাডারই অতটা ডোজ পাচ্ছে। ফলে দেখবেন 7 দিন 10 দিন পরে পেশেন্টের পেচ্ছাপে জ্বালা শুরু হয়ে গেল, বারে বারে পেচ্ছাপ করছে, পেচ্ছাপে দাঁত দিয়ে রক্ত পড়ছে, পায়খানা দাঁত দিয়ে রক্ত পড়ছে, ফলে অনেক রকম অসুবিধা হয়। মানে পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেকটা বেশি, কিন্তু সাকসেস রেট সেম প্রত্যেকটার ক্ষেত্রেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম ফর গিভিং ইয়ার ওয়ান্ডারফুল টাইম। আমরা খুব সুন্দর একটা সেশন নিয়ে করলাম এবং অনেক মানে সুন্দর প্রশ্নগুলোর উত্তর পেলাম। তো আমি লাস্ট একটা এদের শেষ করবো, কারণ হচ্ছে আমাদের এই এই জায়গাটা না খুব খুব সেন্সিটিভ জায়গা, এবং যেটা আমার মনে হচ্ছে যে মানে আপনি যখন বললেন এবং আপনার কথাতে এই টাচটা পেয়েছি যে আপনারা কেয়ারফুল যে যে কাস্টমার মন খুলে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলবে। কারণ ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো আমরা চেষ্টা করি বলার, তারপরে হয়তো মানুষ কনসাসলি না হয়ে হয়তো ছোট পলিসি আছে বা তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও সেরকম নয়। তো সেখানে ক্ষেত্রে ধরুন আপনাদের কাছে এই যে এরকম যাচ্ছে, একদম প্রথমেই অ্যাজ এ আপনাদের জায়গা থেকে যে রোলটা যে আপনি বললেন তার সাথে কথা বলে বা কাজ যে যাচ্ছে তারও তার সঙ্গে কথা বলা, যে টোটাল তার ট্রিটমেন্টের গাইডলাইনে কত খরচা হতে পারে, তার কি কি অ্যাভেলেবিলিটি আছে, মানে তার ফান্ডেস অ্যাভেলেবিলিটি তার কি কি আছে সেই অনুযায়ী তাকে গাইড করা। তো এটা এইচসিজি বা আপনারা এটাকে কিছু এরকম ভাবে কোনো তাদের কোনো কাউন্সেলিং বা ইনিশিয়ালি করে এই ট্রিটমেন্টটা শুরু করেন, মানে আপনাদের কি স্পেসিফিক কোনো মডিউল বা প্রসেস আছে এটার জন্য? হ্যাঁ, আমাদের ফিনান্সিয়াল কাউন্সিলর আছে, আচ্ছা। মানে এসিজিতে আছে। ফলে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা বলে দিই, হুম। বলার পর যারা ফিনান্সিয়াল কাউন্সিলর রয়েছেন আর কি, ওনাদের সাথে কথা বলতে পাঠাই, ওনারা কথা বলেন। বলে যখন যদি দেখি যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আমরা সেম ট্রিটমেন্ট প্ল্যান নিয়েই এগোই। বা অনেক সময় আমরা অপশনও দিই যে মানে সবটা মিলে কতটা কি খরচ হবে, আমি আপনাকে বলে দিলাম যে আপনি আইজিআরটি করতে পারেন, আইজিআরটি যে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আইএমআরটি করতে পারেন, কিন্তু এর নিচে নামা যাবে না। সেক্ষেত্রে যদি আপনাকে এক্সট্রা পে করতে হয় আপনি পে করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট, সেটা আমরা বলি। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আপনার টাইম দেওয়ার জন্য, এবং আপনি খুব সুন্দর শেয়ার করেছেন, এবং আমাদের এখানে যারা প্রত্যেকে উপকৃত হয়েছে, অনেক কিছু ইনফরমেশন আমরা পেয়েছি এখানে, এবং রিগার্ডিং স্ক্রিনিং বা রিগার্ডিং রেডিয়েশন বা রিগার্ডিং আমাদের আর্লি ডিটেকশন এই ব্যাপারেও আমাদের অনেক ক্ল্যারিটি এসেছে। রিগার্ডিং এখনকার ট্রিটমেন্টের মডিউল নিয়েও আপনি অনেকটা ক্লিয়ারলি আমাদের বা কি ধরনের নতুন মেশিন এসেছে সেটাও আজ জানতে পারলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং ইন ইউর সেশন। ভবিষ্যতে আমরা অ্যাজ এ টিম ড্রিম ল্যাব অ্যাডভাইজারি এই প্রোগ্রামে আপনারা যারা দেখছেন, আপনাদের একটা ফিডব্যাক ফর্ম আমরা পাঠিয়ে দেবো। কাইন্ডলি এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে যদি দেখতে চান সেগুলো আপনারা অবশ্যই সেখানে ফিল আপ করে পাঠাবেন, এবং আরো কি কি ধরনের আপনাদের প্রশ্ন বা উত্তর বা এই ধরনের বা আদার্স কোনো কিছু যাদের
অন্য ডাক্তারদের প্রোগ্রাম ওনারা চান সেগুলো আমরা, কারণ আমরা প্রত্যেক মাসেতেই হ্যালো ডাক্তারের প্রোগ্রামটা করে থাকি। আমাদের এই মাসের এটা সেকেন্ড প্রোগ্রাম, তো আমরা বিভিন্ন আলাদা আলাদা স্পেশালিস্টদেরকে নিয়ে আসি প্রোগ্রামেতে। তো আপনারাও ভবিষ্যতে এরকম পাবেন। অবশ্যই ফর্মটা ফিল আপ করে পাঠাবেন, এবং আমরা ভবিষ্যতে অ্যাজ এ টিম রিলাইভ অ্যাডভাইজারি অলরেডি আমরা কথা চলছে, আমরা বিভিন্ন জায়গায় এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। তো সেটা আমরাও একসাথে অ্যাজ এ পার্টনার হিসেবে আপনাদেরকে পেয়েও আমরা খুব মানে ভালো লাগছে আমাদেরকেও যে আপনাদের সাথে আমরা কাজ করতে পারবো, বা একসাথে আমরা আরো মানুষকে উপকার করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে শেষ করছি প্রোগ্রামটা। থ্যাংক ইউ ম্যাডাম।